আসসালামু আলাইকুম সবাইকে। সফট স্কিলস এর এই বিশেষ সেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সফট স্কিলস ফর ইওর ক্যারিয়ার। আপনার ক্যারিয়ারের জন্য সফট স্কিলস কতটা গুরুত্বপূর্ণ। এবং এই সফট স্কিলস নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কিছু বলা যায়। তবে যদি সহজ ভাষায় বলি যে সফট স্কিলসটা আসলে কি বা কেনই বা বলা হয় এটি ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে আমি এই লেখাগুলো একটু আপনাদের সবাইকে পড়তে বলব। এখানে লেখা আছে যে সফট স্কিলস আর পার্সোনাল অ্যাট্রিবিউটস। আমি বলতে চাই যে সফট স্কিলস মানেই হলো আপনার ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকেই আসলে সফট স্কিলস বলা হয়, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ক্যারিয়ারের জন্য। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে বলা যায় আপনার ইতিবাচক মনোভাব, বলা যায় আপনার সৎ, সদালাপি, এই যে বিষয়গুলো আছে এগুলোকেই আসলে বলা হয় সফট স্কিলস। আপনি একজন মানুষের সঙ্গে কেমনভাবে যোগাযোগ করছেন? আপনি মানুষের সাথে মিলে কিভাবে কাজ করছেন? কঠিন সময়ে আপনার মনের অবস্থা কি হয়? রাফ টাইমে আপনি কি ভেঙে যান? আপনি কি হাল ছেড়ে দেন? এই বিষয়গুলোই আসলে সফট স্কিলস এর অন্তর্ভুক্ত। আপনি কম্পিউটারে দক্ষ হতে পারেন, আপনি টেক্সটাইলে দক্ষ হতে পারেন, আপনি ইলেকট্রনিক্স এ দক্ষ হতে পারেন, আপনি টেলিকমিউনিকেশন এ দক্ষ হতে পারেন। আপনি একজন দক্ষ মার্কেটার হতে পারেন। মার্কেটিং এর বিভিন্ন বিষয়ে আপনার দক্ষতা থাকতে পারে। আপনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এ আপনি দক্ষ হতে পারেন এবং সেইখানকার দক্ষতাগুলো ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, কম্পিউটার, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এর যেই কোর দক্ষতাগুলো, মূল দক্ষতাগুলো আপনি যখন সেলেবল করবেন, আপনি যখন মানুষের কাছে প্রচার করবেন, প্রকাশ করবেন, যার কারণে আপনাকে একজন এমপ্লয়ার কাজ দেবে। এই কাজটি পাওয়ার জন্য এই যেটাকে আমরা হার্ড স্কিলস বলি, এই হার্ড স্কিলস কে আপনি যেটি দিয়ে আসলে সেল করবেন, সেগুলোর নামই হচ্ছে সফট স্কিলস। মানে বলা যায় হার্ড স্কিলস এর র‍্যাপিং হচ্ছে সফট স্কিলস। এবং এই সফট স্কিলস কে নিয়োগকর্তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন। আপনি যেকোনো ইন্টারভিউতে যখন আপনি ১ম এ ইন্টারভিউর কক্ষে প্রবেশ করেন, তখন সবার আগে নিয়োগকর্তারা যেটি দেখবার চেষ্টা করেন, সেটি হচ্ছে আপনার ভেতরে সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, ইতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বিদ্যমান আছে কিনা। সেজন্যই বলা হয় সফট স্কিলস অত্যন্ত গুরুত্বপূর্ণ জব স্পেসিফিক স্কিলস এর পাশাপাশি। আবার এটিও বলা হয় যে একজন ক্যারিয়ারের মানে যেকোনো একজন মানুষের জন্য হার্ড স্কিলস এবং সফট স্কিলস দুটিই প্রয়োজন। এবং বলা হয় যে ক্যারিয়ারের জন্য হার্ড স্কিলস এর পরিমাণ যদি হয় ১৫% তাহলে ৮৫ ভাগ হচ্ছে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বা সফট স্কিলস। কোথাও আবার বলা হয় ২০ ভাগ ক্যারিয়ারের ২০ ভাগ হার্ড স্কিলস মানে জব স্পেসিফিক স্কিলস আর ৮০ ভাগ আপনার সেটাকে সেলেবল করার স্কিলস বা সফট স্কিলস। বিশেষজ্ঞরা সাধারণত সফট স্কিলসকে বিভিন্নভাবে উল্লেখ করেন। তবে সবচেয়ে বেশি ভাবে যেটি ব্যবহৃত হয় সেটিকে বলা হয় ট্রান্সফারেবল স্কিলস। এখানে নীল রঙের আ ২ টি শব্দ দেখতে পাচ্ছেন। ট্রান্সফারেবল স্কিলস। মানে যেই স্কিলস গুলো আসলে আপনার সাথে আ একত্রে চলাচল করে। আপনি আ মার্কেটিং থেকে HR এ চলে যান, HR থেকে মার্কেটিং এ ফিরে আসেন। জব স্পেসিফিক মানে কাজ নির্ভর দক্ষতাগুলো হয়তো পরিবর্তন হবে। কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আপনার একই রয়ে যাবে। যেমন আপনার সদালাপ করার ক্ষমতা, আপনার সৎ মনোভাব, আপনার ইতিবাচক মনোভাব, মানুষের সাথে মিলে কাজ করবার মনোভাব, মানুষকে মানুষকে কাজে ইনভলভ করার যে কৌশল যেটি আপনার আছে, প্রশংসা করা বা নিজের ভুলগুলোকে স্বীকার করা, সমস্যায় ভেঙে না পড়া, হাল ছেড়ে না দেওয়া।
গভীরে গিয়ে চিন্তা করা, সলিউশন বের করা, অল্টারনেটিভ খুঁজে পাবার যে বিষয়গুলো আছে সেইগুলোকে সেগুলো কিন্তু আসলে কোনো পার্টিকুলার সেক্টর নির্ভর নয়। সেজন্যই সফট স্কিলসকে বলা হয় ট্রান্সফারেবল স্কিলস। আপনি যে দেশেই যান, বাংলাদেশ থেকে আমেরিকায় যান, আমেরিকা থেকে বাংলাদেশে আসেন, ওই চারিত্রিক বৈশিষ্ট্য বা সফট স্কিলস বা ইতিবাচক মনোভাব যাই বললাম, এই সবগুলোই আপনার সাথে, সাথে চলাচল করে। সেজন্য এটাকে অভিজ্ঞরা আপনার ট্রান্সফারেবল স্কিলস হিসেবে ব্যবহার করে। আবার মানে সফট স্কিলস কেন প্রয়োজন? বিশেষ করে আপনার ইন্ডাস্ট্রিতে আপনার আপনি আপনার সিঁড়িটা কি ঊর্ধ্বমুখী হবে নাকি নিম্নমুখী হবে এটাও কিন্তু নির্ভর করে সফট স্কিলস এর উপর। যেমন আপনি খুব ভালো একজন দক্ষ কম্পিউটার আ চালক। আপনি খুব ভালোভাবে প্রোগ্রামিং পারেন, আপনি এক্সেল এ বস। কিন্তু আপনি মানুষের সঙ্গে আ সুন্দরভাবে কথা বলতে পারেন না। আপনি যত ভালোই কম্পিউটার প্রোগ্রামার হন না কেন, ডিজিটাল মার্কেটিং এর উপর আপনি বিশেষজ্ঞ হন না কেন, যেহেতু আপনি মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারেন না, আপনি একজনকে বুঝিয়ে কোনো কাজ দিতে পারেন না, আবার কোনো কাজ বুঝে নিতে পারেন না। সেজন্য কিন্তু আপনার মানে ক্যারিয়ারের যেই ল্যাডার বা সিঁড়ি সেটি কিন্তু ঊর্ধ্বমুখী হবে না, নিম্নমুখী হবে। সফট স্কিলস এর আ অধিকাংশ মানুষেরা সফট স্কিলস কে আসলে ইতিবাচক মনোভাব বা পজিটিভ অ্যাটিটিউড হিসেবে আসলে সফট স্কিলস কে দেখার চেষ্টা করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার ব্যক্তিগত, যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ জীবিত আছে, তার সফট স্কিলস প্রয়োজন। সেজন্যই বলা হয় লাইফ মিনস সফট স্কিলস। এখন এই যে আমি চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর কথা আপনাদের শুরুতেই বলেছি, এটার উপর ভিত্তি করে বিভিন্ন গবেষকরা, অভিজ্ঞরা সফট স্কিলস এর ৫ টি ১২ টি স্তম্ভ, দুঃখিত, ১২ টি স্তম্ভ নির্ধারণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ১২ টি স্তম্ভ। শুরু হয়েছে কমিউনিকেশন, তারপর লিডারশিপ, ফ্লেক্সিবিলিটি বা অ্যাডাপ্টিবিলিটি, কোলাবোরেশন অ্যান্ড টিম ওয়ার্ক, ক্রিটিক্যাল থিংকিং, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমাজিনেশন, প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং, প্রোঅ্যাক্টিভ বা ইনিশিয়েটিভ, গ্লোবাল অ্যাওয়ারনেস, ইমোশনাল ইন্টেলিজেন্স, সেলফ মোটিভেশন এবং নেগোসিয়েশন। এই ১২ টি স্তম্ভকে, চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে রিসার্চ করে বা চারিত্রিক বৈশিষ্ট্যের আলোকে এই সফট স্কিলসকে ১২ টি স্তম্ভে আ ভাগ করা হয়েছে। এবং এই প্রত্যেকটি স্তম্ভের গুরুত্ব অত্যন্ত আ অত্যন্ত আ গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। এজন্যই এই ১২ টি স্তম্ভকে আমাদের সকলকে মেনে চলতে হয়। এখন আমরা শুরু করি ১ম স্তম্ভ, কমিউনিকেশন দিয়ে। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। একজন মানুষের সাথে মিলে কাজ করতে হয়। একজন মানুষ আরেকজন মানুষের সহযোগিতা ছাড়া ওপরে উঠতে পারে না। আমরা মানুষের সহযোগিতায় ওপরে উঠি, আবার মানুষের অসহযোগিতায় আমরা নিচে পড়ে যাই। সেজন্য আমি যে ১২ টি স্তম্ভ আপনাদের সবাইকে শুরুতেই দেখিয়েছি, এই ১২ টির মধ্যে ১১ টির সাথেই এই কমিউনিকেশন বা যোগাযোগ জড়িত। তার মানে বলা হয় সফট স্কিলস কে বলা হয় দ্য মাদার অফ অল স্কিলস। যেমন আপনি কোন ধরনের কাজ করেন এটা গুরুত্বপূর্ণ নয়। যেটি গুরুত্বপূর্ণ আপনি যে ধরনের কাজই করেন না কেন তার সফলতা নির্ভর করে অনেকাংশে। কারণ যেহেতু আমি বললাম যে ১২ টি স্তম্ভের মধ্যে ১১ টি স্তম্ভের সঙ্গেই কমিউনিকেশন জড়িত। তার মানে হচ্ছে আপনি একাডেমিকে যত ভালো করেন, যত মানে 4 আউট অফ 4 সিজিপিএ আপনি অর্জন করেন না কেন, তার অবদান হয়তো 5%। আপনার যত টেকনিক্যাল স্কিলসই থাকুক না কেন, কারিগরি দক্ষতা থাকুক না কেন, তার অবদান আপনার ক্যারিয়ারে 15%। আর ৮০% নির্ভর করে আপনার যোগাযোগ
ক্ষমতা বা দক্ষতার উপর। আপনি যদি মানুষের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে না পারেন, একটা মানুষকে যদি আপনি কোনো একটি বিষয় বুঝিয়ে দিতে না পারেন বা তার কাছ থেকে বুঝে নিতে না পারেন, তাহলে কিন্তু আপনার কাজটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে টাইমলি সম্পন্ন হবে না। আর সম্পন্ন না হওয়া মানেই হচ্ছে আপনার ক্যারিয়ারে আঘাত আসা। কমিউনিকেশন কে বলা হয় হার্ট অফ সফট স্কিলস। আমি যেটি আগেই বলার চেষ্টা করেছি। কারণ প্রত্যেকটি ব্রাঞ্চে কমিউনিকেশনের আ ছাপ রয়েছে। এবং আপনার ব্যর্থতার দায়ও কিন্তু আসলে আপনার সঠিকভাবে যোগাযোগ না করার কারণেই হয়ে থাকে। যেমন সফলতার নির্ভর করে আপনার যোগাযোগ ক্ষমতার উপর, আপনার ব্যর্থতাও কিন্তু আপনার যোগাযোগের অক্ষমতার জন্য। সেজন্য বলা হয় যে আপনারা সবাই জানেন 5W 1H বলে একটা কনসেপ্ট আছে, একটা মডেল আছে। 5W মানে হচ্ছে যে সকল প্রশ্ন আমরা W দিয়ে করি। যেমন what, why, when, where, who এবং how। আপনি যদি একজন দক্ষভাবে যোগাযোগকারী হতে পারেন বা গুড কমিউনিকেটর যাকে বলে, আপনি যদি একজন দক্ষ গুড কমিউনিকেটর হন, তাহলে বুঝতে হবে যে আপনি এই ৫ টি ডব্লিউ দিয়ে শুরু করা প্রশ্ন এবং এইচ দিয়ে শুরু করা প্রশ্ন মানে হাউ, এটি আপনি যেকোনো মানুষকে, যেকোনো বয়সের মানুষকে আপনি বুঝিয়ে দিতে পারবেন বা যেকোনো মানুষের কাছ থেকে বুঝে নিতে পারবেন। সেজন্য আমার খুব পছন্দের একটি কোটেশন আছে, যেটি এখানে আমি লিখেছি যে, "গুড কমিউনিকেশন ইস দ্য ব্রিজ বিটুইন কনফিউশন অ্যান্ড ক্লারিটি।" সঠিকভাবে যোগাযোগের মাধ্যমেই আপনি যেকোনো কনফিউশনকে আপনি আ মোকাবেলা করতে পারেন, যেকোনো কনফিউশনকে আপনি দূর করতে পারেন। কিন্তু কমিউনিকেশন করবার জন্য আমাদের ৪ টি স্তম্ভকে মাথায় রাখতে হয়। এই ৪ টি স্তম্ভই আসলে সঠিকভাবে যোগাযোগ করবার মূল আ পিলার্স বলা হয় বা স্তম্ভ। ৪ টি পিলার আপনারা দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে পিপল, একটি হচ্ছে মেসেজ, একটি হচ্ছে কনটেক্সট এবং চতুর্থটি হচ্ছে লিসেন। আসুন আমরা এই ৪ টিকে একটু ব্যাখ্যা করি। পিপল, যোগাযোগ আমাদেরকে মানুষের সাথে করতে হয়। অধিকাংশ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে 99% আ যোগাযোগ আমাদের মানুষের সাথে হয়। এখন সেই মানুষের সাথে আমরা যখন যোগাযোগ করতে চাই, সেই মানুষের বয়স আছে, সেই মানুষের সাথে আমার সম্পর্ক আছে। এখন আমি যার সাথে এই মুহূর্তে আলোচনা করতে চাচ্ছি বা আলোচনা করতে যাচ্ছি, আমি যদি তার বিষয়টাকে আসলে আ খেয়াল না রাখি যে, আ আমি যার সাথে কমিউনিকেট করতে যাচ্ছি, সে কি আমার কথা কোনভাবে বললে তিনি বুঝতে পারবেন? যেমন আমি এখন আপনাদের জন্য এই কোর্সটি বানাচ্ছি। আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজভাবে আপনাদের সামনে কমিউনিকেশনকে তুলে আনা যায়। এটিই হচ্ছে আমার, কারণ আমি যদি আপনাদের এখন কঠিন, কঠিন শব্দ দিয়ে আমার নিজের আ জ্ঞানকে জাহির করবার জন্য আমি যদি কঠিন, কঠিন শব্দ ব্যবহার করি, আপনারা এখানে অনেকেই আছেন যাদের হয়তো এটা বুঝতে কিছুটা কষ্ট হতে পারে। সেজন্য আমি চেষ্টা করছি, যথাযথ চেষ্টা করছি যেন আপনাদের কাছে সহজভাবে আমি কমিউনিকেশনকে উপস্থাপন করতে পারি। এবং সেই সাথে অন্যান্য আরো ১১ টি স্তম্ভকেও যেন আমি আপনার সামনে সঠিকভাবে, সহজভাবে আমি উপস্থাপন করতে পারি। তার মানে হচ্ছে আমি এখানে ৩ টা জিনিসকে আমি আ রেখেছি, ৩ টা শব্দ দেখেন এখানে আমি উল্লেখ করেছি। থিংক, ফিল এবং ডু মডেল। তার মানে আমি এখন আপনাদের সবার সামনে Google Meet এর মাধ্যমে এই সেশনটি নিচ্ছি। আমি চিন্তা করছি যে আপনারা আসলে এই সেশনটি পাবার পর কি চিন্তা করবেন? আপনাদের মাথায় সবার আগে চলে আসতে পারে, আচ্ছা, সফট স্কিলস নিয়ে আমরা আজকে নতুন কিছু শুনবো বা নতুন কিছু জানবো। এটি আমি আমি আগে থেকে ইমাজিন করছি যে আপনারা এইটাই চিন্তা করবেন। যে আপনি যদি এই লিঙ্কটাতে ক্লিক করেন, এর মানে হচ্ছে আমি ধরে নিবো আপনি এই কারণেই লিঙ্কটা ক্লিক করেছেন যে আপনি চিন্তা করছেন যে আপনি কিছু আজকে নতুন পাবেন এই সেশন থেকে।
আপনি ফিল করবেন আমি আপনাদের সঙ্গে যখন আমি কথা বলা শুরু করেছি, এখন থেকে মানে গত ৬-৭ মিনিট আমরা কথা বললাম। আমি ধরে নিব যে আপনি ফিল করবেন যে আমি প্রতিটা শব্দ যখন ব্যবহার করছি বা প্রতিটা টার্ম যখন আপনাদের সামনে নিয়ে আসছি, আপনারা কি মানে কোন ধরনের মনোভাব আপনাদের ভেতরে তৈরি হতে পারে? খুব কঠিন মনে হতে পারে বা আ ভ্যালুলেস মনে হতে পারে বা আমি কি গভীরে যেতে পারছি? আপনাদের ভেতরে এ ধরনের ফিলিংস আসতে পারে। আর তৃতীয়ত যেটি সেটি হচ্ছে ডু। থিংক, ফিল এবং ডু। আমি আসলে এই সেশনটি থেকে আপনাদেরকে কি করাতে চাই? আমি কি চাই যে আপনারা সফট স্কিলস টা ভালো করে বুঝুন এবং এই সেশনটি শেষ হবার পর আপনারা নিজেরাই এই ১২ টি স্তম্ভের ওপর আপনারা প্রেজেন্টেশন তৈরি করুন বা আপনারা এটাকে কর্মক্ষেত্রে ব্যবহার করুন। তার মানে আমি এটা চাই আপনাদের কাছ থেকে। সো আমি যখন আপনাদের সাথে কমিউনিকেট করছি, আমার কিন্তু এই ৩ টা মডেল মানে থিংক, ফিল, ডু মডেল কিন্তু আমি অলওয়েজ চিন্তা করছি মেসেজটি সাজাবার জন্য বা সেশনটি পরিচালনা করবার জন্য। ২য় যে পিলার সেটি হচ্ছে মেসেজ মানে বার্তা। আমরা কিন্তু আ ফেস টু ফেস আপনাদের সশরীরে যদি আমরা আজকে দেখা করে এই সেশনটি চালাতে পারতাম, তাহলে তার ভাবটি অন্যরকম হতো। কিন্তু আজকে আমি একটি বার্তার মাধ্যমে আ আমি এই সেশনটি পরিচালনা করছি। আপনারা হয়তো এটি YouTube এ পাবেন, Facebook এ পাবেন, LinkedIn এ পাবেন। তার মানে আপনাদের কাছে একটা নন ভার্বাল সিগন্যাল হিসেবে কিন্তু এটি আপনাদের সবার কাছে যাচ্ছে। আবার যদি মেসেজটি এরকম হতো নন ভার্বাল হতো পিওরলি আমি এখানে যেমন ভার্বালও আছে কারণ আমি ভয়েস ব্যবহার করছি। বাট এটা যদি আপনার সিগন্যাল টাইপের কিছু হতো, ফর অ্যান এক্সাম্পল আমি আপনাদেরকে একটা চিরকুট লিখে দিতাম বা আমি একটা আর্টিকেল আপনাদেরকে লিখে আপনাদের কাছে পাঠিয়ে দিতাম বা একটা ব্লগ লিখে পাঠিয়ে দিতাম বা একটা এসএমএস লিখে পাঠিয়ে দিতাম। সেটারও কিন্তু একটা ভিন্নভাবে আপনাদের সামনে গিয়ে পৌঁছাতো। তো সেজন্য বলা হয় বার্তা যখন আপনি পাঠাবেন, তখন আপনাকে এর শব্দের ব্যবহার, এর ভাষার ব্যবহার অত্যন্ত আ মানে মানে গভীরে চিন্তা করে আমাদেরকে কিন্তু বার্তাটি লিখতে হয়, বার্তাটি বানাতে হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন কোনো বার্তা দেবার চেষ্টা করি, আমরা কিন্তু এই কাকে দিচ্ছি, কোন মানুষকে দিচ্ছি, ওই পিপল চলে আসছে। কোন মানুষকে দিচ্ছি এবং সে আ এই বার্তাটি পড়ে তাকে আমি কি ফিল করাচ্ছি, আমার এই বার্তাটি পড়ে সে কি চিন্তা করবে, কি ফিল করবে বা এই বার্তাটির ভেতর তার জন্য কোনো আ উপদেশ আছে কিনা বা আমি কি চাচ্ছি যে এই বার্তাটি পড়ে আপনি এই কাজটি করবেন। তা এই ৩ টা যদি আমি ফিল না করে যদি আমি আমার বার্তাটি ডেভেলপ করি, আমি WhatsApp এ একটা মেসেজ দিয়ে দিলাম, ফ্যাক্স পাঠিয়ে দিলাম, এসএমএস করে দিলাম, Facebook এর মাধ্যমে মেসেজ করলাম। যেমন আপনি একজন রিক্রুটারকে LinkedIn এ বলতে পারেন, "আসসালামু আলাইকুম।" এখন সেই ভদ্রলোক অসংখ্য "আসসালামু আলাইকুম" মেসেজ পাচ্ছে কিন্তু। এবং আপনিও সেখানে যদি একজন LinkedIn এ একজন প্রফেশনাল রিক্রুটার, তার যদি ৭০,০০০ ফলোয়ার থাকে তাহলে আমি যদি ধরে নেই যে 10% তাকে আসসালামু আলাইকুম মেসেজ দেয় বা 1% আসসালামু আলাইকুম মেসেজ দেয়, তাহলে কিন্তু ধরে নেওয়া যায় যে ৭০০ মানুষ তাকে রেগুলার আ মাসে তাকে ৭০০ মানুষ আসসালামু আলাইকুম মেসেজ দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই তিনি সবাইকে কিন্তু ওয়ালাইকুম আসসালাম বলতে পারবেন না। কিন্তু আপনি যদি তাকে একটা মানে মানে খুদে বার্তা যদি তাকে পাঠান, যেখানে আপনি তাকে কিছু চিন্তা করাবেন, ফিল করাবেন এবং তাকে কিছু করতে বলছেন। তাহলে কিন্তু তিনি উত্তর না দিয়ে বের হতে পারবেন না। তো সেজন্য বলা হয় যে মেসেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিউনিকেশন এ আমাদের অনেক ক্ষেত্রে আমাদের ব্যর্থতা হয় বিকজ আমরা মানুষ বুঝে বার্তা সাজাতে পারি না। বার্তা বানাতে পারি না, ডেভেলপ করতে পারি না। দ্বিতীয়টি হচ্ছে কনটেক্সট যে আপনি যেই মানুষটিকে যে বার্তাটি দেবেন, সেই মানুষটি কি সেই বার্তাটি পড়বার আ সঠিক সময় তিনি বর্তমানে আছেন? ফর অ্যান এক্সাম্পল আপনি রাত্রে ২ টার সময় একটা বার্তা ডেভেলপ করে আপনি আপনার পরিচিত একজন রিক্রুটারকে আপনি পাঠালেন। রাত্রে ২ টার সময় তার মোবাইলে গিয়ে টুং শব্দ করে বার্তাটি চলে আসলো। এখানে সময়টা কিন্তু আ সঠিক সময় নয়। আপনার বার্তাটি তার মোবাইলে পৌঁছানোর জন্য। কারণ আমরা অনেকেই মনের ভুলে ইমেইল নোটিফিকেশন সাউন্ড রেখে দেই। তো রাত্রে ২ টার সময় যদি
গুরুত্বপূর্ণ মেসেজ ভেবে সে ঘুম থেকে ওঠে এবং উঠে যদি দেখে যে আপনি তাকে আসসালামু আলাইকুম দিয়েছেন বা আপনি তাকে একটা মানে সিভি পাঠিয়েছেন, তাহলে কিন্তু তিনি বিরক্তি সহকারে আপনাকে আপনার বার্তাটি পড়বে এবং অনেক সময় না পড়েই ডিলিট করে ফেলবে। তো সেজন্য বলা হয় যে কনটেক্সট বুঝে, টাইম, লোকেশন, রিলেশনশিপ বুঝে আপনাকে বার্তা পাঠাতে হয় মানুষকে। এখন এই রিলেশনশিপ, টাইম, কনটেক্সট, প্রেক্ষাপট না বুঝে যদি আপনি বার্তা কোনো একজন মানুষকে পাঠান, তাহলে কিন্তু আপনার আ বার্তাটি সেই মানুষের কাছে পৌঁছালেও যেই উদ্দেশ্যে আপনি বার্তাটি দিয়েছেন সেটি সফল হবে না। এবং চতুর্থ যে পিলার অ্যাক্টিভ লিসেনিং, এই অ্যাক্টিভ লিসেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আপনি একটি সিভি পাঠাবেন কোনো একজন রিক্রুটারকে এবং কনটেক্সট ও ঠিক আছে। কনটেক্সট ও ঠিক আছে। আপনি চিন্তা করলেন যে ওকে সকাল ১০টা বা 11:30 টার সময় আমি বার্তাটি পাঠাবো অথবা পৌনে ১২টা পয় আ পৌনে ১টার সময় পাঠাবো। কারণ বাংলাদেশে এই পৌনে ১২টা মানে পৌনে ১টার দিকে মানে 12:45 এ অনেক সময় উম বড়, বড় কর্মকর্তারা একটু বিরতি নেন। নামাজের বিরতি নেন বা খাবারের বিরতি নেন। আমি সেই সময় মেসেজ পাঠাবো। অথবা আমি চাচ্ছি যে তিনি যেন লগইন করেই আমার ইমেইলটি পান সকালবেলা। অতএব আমরা জানি যে অধিকাংশ ক্ষেত্রেই প্রফেশনালরা ৯ টার ভেতরে অফিস চলে যান। সো আমি ঠিক ৯ টার সময় মেসেজ আর এখন ইমেইলে এই শিডিউলিংটা করা যায়। এই শিডিউলিংটা করা যায় যে আপনি হয়তো রাত ৩ টার সময় মেসেজ ড্রাফট করলেন, ইমেইল ড্রাফট করলেন। কিন্তু আপনি শিডিউলিং করে দিলেন যে এই মেসেজটি সকাল ৯ টায় গিয়ে পৌঁছাবে। তো এখন আপনি আ এই খবরটি পেয়েছেন যে একটি প্রতিষ্ঠান সিভি চাচ্ছে এবং সেখানে তাদের হেড অফ এইচআর এর ইমেইল অ্যাড্রেসও আপনি পেলেন। কিন্তু আপনি ভালো করে পড়লেন না যে আসলে তারা কি চাচ্ছে। বা আপনি একজনের সাথে কথা বললেন। তিনি আপনাকে বললেন যে, "তুমি এক কাজ করো, আমার ওই বস আছে, সেই বসকে তুমি সিভিটা পাঠাও। বাট এই কিন্তু তোমাকে ফুলফিল করতে হবে। এই কাজ করতে হবে, এই দক্ষতা লাগবে বা এই কোয়ালিফিকেশন লাগবে।" কিন্তু আপনি ওই সময় হয়তো মোবাইলে ব্যস্ত বা আপনি অন্যমনস্ক, অন্য কিছু ভাবছেন। আপনি সঠিকভাবে শুনলেন না তার কাছ থেকে। তাহলে কিন্তু আপনি যখন সিভিটা ডেভেলপ করবেন, আপনি কিন্তু ওই কোম্পানি যা চাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার সিভিটাকে কাস্টমাইজ করতে পারবেন না। এবং সিভিটি সঠিক সময়ে পৌঁছাবে সঠিক মানুষের কাছে। কিন্তু যেহেতু আপনি অ্যাক্টিভলি শোনেননি, সেজন্য কাস্টমাইজ হয়নি সিভিটা এবং আপনার সিভিটি গ্রহণযোগ্য হলো না। তো সেজন্য বলা হয় যে এই ৪ টি স্তম্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে। এরপরে যেটি আ বলা যায় ৫ম স্তম্ভ, সেটি হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? যে আ আপনার দেহ ভাষা। কারণ আমরা হয়তো অনেক সময় এখন যেটি এই মুহূর্তে এই প্যান্ডেমিক এর সময় করোনা বা COVID-19 প্যান্ডেমিক এর সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেহ ভাষা অনেক কার্যকর হচ্ছে। যেমন আমরা আগে ক্লাসরুমে বসে ক্লাস করতাম। আমরা সরাসরি সশরীরে অফিসে গিয়ে কাজ করতাম। এখন আমরা অনেক কাজ ঘরে বসে করি। টেকনোলজিকে বা প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কাজগুলো করি। তো সেক্ষেত্রে আমার ক্যামেরার সামনে আমাকে বসে থাকতে হয় সবসময়। সো ক্যামেরার সামনে বসে আমি কিন্তু আসলে আমার দেহ ভাষা দিয়েই কিন্তু আমি আমার অনেক কাজ শেষ করছি। আবার যখন আমরা প্রেজেন্টেশন দিতে যাই বা কোনো মানুষের সঙ্গে সশরীরে মিটিং এ যাই বা আমি যখন ইন্টারভিউ বোর্ডেই বসি, তখন কিন্তু মানুষজন ৩ টা বিষয় খেয়াল করবার চেষ্টা করে যেটি ডক্টর আলবার্ট মেহরাবিয়ান্স আপনার তার বিখ্যাত রুল 7-38-55 রুল বলে এটাকে। যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ৭% ৭% হচ্ছে আপনি যখন কথা বলার সময় যে শব্দগুলো ব্যবহার করেন, এটির অবদান সঠিক যোগাযোগের জন্য মাত্র ৭%। কিন্তু গুরুত্বপূর্ণ। একটা আ সঠিক ভাষা যদি আপনি ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনার কমিউনিকেশন ব্যর্থ হবে। বাট তার অবদান ৭%। অনেক ভালো শব্দ ব্যবহার করলেন। কিন্তু আপনার টোন একই থাকছে। টোন একই থাকছে। ফর অ্যান এক্সাম্পল আমি যদি বলি যে, আমি আ একদিন আপনাদের অফিসের নিচ দিয়ে যাচ্ছিলাম। ইন্টারভিউ বোর্ডে ধরেন বলছি যে, আ আমি একদিন আপনার অফিসের নিচ দিয়ে যাচ্ছিলাম এবং আপনাদের এই চমৎকার বিল্ডিংটা দেখে
আমি সেদিনই ডিসাইড করেছি যে আমাকে কাজ করতে হলে আপনাদের এই প্রতিষ্ঠানেই কাজ করতে হবে। কারণ যে প্রতিষ্ঠান এত সুন্দর, এত গোছানো, সেই প্রতিষ্ঠানে যদি আমি কাজ করার সুযোগ পাই, তাহলে আমি আমার ক্যারিয়ারকে এই প্রতিষ্ঠানের মতোই গোছাতে পারব। দেখেন আপনি অনেকগুলো টোন ব্যবহার করলেন। কখনো, কখনো আপনার টোনকে উঁচু করলেন, কখনো, কখনো আপনার টোনকে নামালেন এবং এই টোনের ভ্যারিয়েশন এ শ্রোতারা আপনার দিকে মনোযোগ সহকারে আপনার ওই শব্দগুলো শুনছে যেটি ৭%। তাহলে এই যে টোন এটার অবদান ৩৮%। আর 55% ৫৫ ভাগ হলুদ অংশ যেটি, সেটি হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ। তার মানে আপনি যখন বলছেন, "আমি যখন আপনার অফিসের নিচ দিয়ে যাচ্ছিলাম, এত চমৎকার একটা মানে অফিস আমি দেখলাম।" তখন আপনি ভুরুটাকে একটু উপরের দিকে উঠালেন অ্যান্ড আপনার ফেসিয়াল এক্সপ্রেশনস এর মধ্যে একটা বিস্ময় আপনি ভাব নিয়ে আসলেন। হাতগুলো আপনি পজিটিভলি নাড়াচ্ছেন, সোজা হয়ে বসেছেন। সো পুরোটা মিলে একটা চমৎকার প্রেজেন্টেশন হলো। যেখানে সুন্দর শব্দগুলো আছে, যেখানে আপনার সুর ওঠানামা করছে, মনোটোনাস মনে হচ্ছে না এবং আপনার সঠিক দেহ ভাষা আপনি ব্যবহার করছেন। তো সেজন্য এই আলবার্ট মেহরাবিয়ানের এই 100% কে উনি ভাগ করেছেন যেভাবে করে যে আপনার আ আ 55% বডি ল্যাঙ্গুয়েজ, 38% আপনার টোন এবং 7% আপনার স্পোকেন ওয়ার্ডস বা কথা বলার সময় যে শব্দ আপনি ব্যবহার করছেন। বডি ল্যাঙ্গুয়েজের অনেক আ ব্যাপার আছে যেটাকে পজিটিভ বা নেগেটিভ সাধারণত বলা হয়। এই পাশের যে ভদ্রলোকটিকে আপনি দেখতে পাচ্ছেন তার দিকে একটু খেয়াল করুন। আর এই পাশে যিনি আছেন তার দিকে খেয়াল করুন। দেখুন উনি কিন্তু স্মাইলি ফেইস কিন্তু উনি কিন্তু একটু বিরক্তি ফেইস। মানে একটু বিরক্ত বা একটু রাফ ফেইস। তার ভুরুর দিকে তাকান, তার ভুরুর দিকে তাকান। এবং দেখুন তার মানে তার মানে তার ভেতরে মনে হচ্ছে যে তিনি ধৈর্যশীল। তিনি চমৎকারভাবে আই কনট্যাক্ট মেইনটেইন করছেন। ক্যামেরার দিকে তাকিয়ে তিনি কথা বলছেন। এদিক-ওদিক তাকাচ্ছেন না। তিনি জেনুইনলি স্মাইল করছেন। ফেক স্মাইল না। আমরা অনেক সময় ফেক স্মাইল করি, নকল স্মাইল করি যেটি আসলে অনেকেই ধরে ফেলে। সো এরকম দেহে ভাষা কিন্তু আ নেগেটিভ আছে, পজিটিভ আছে। পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ যদি ব্যবহার করা যায়, তাহলে অনেক ক্ষেত্রে কমিউনিকেশন আমাদের সহজ হয়ে যায়। এ বিষয়ে আশা করি আপনারা Google এ আরো সার্চ করবেন and you will be able to get lot of information from internet. তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আ কমিউনিকেশন এ বেশ কিছু বিষয় আছে। যেমন এখানে অনেকগুলো মানুষের মাথা দেখতে পাচ্ছেন। এখানে এটাকে বলে ফেসিয়াল এক্সপ্রেশনস। যেমন হ্যাপিনেস মানে আপনি সদা হাস্যোজ্জ্বল কিনা? আপনি হ্যাপিনেস আপনার ভেতরে আছে কিনা? আপনি সদা হাস্যোজ্জ্বল কিনা? নাকি আপনি সবসময় বিরক্তি সহকারে থাকেন? মানে বিরক্তি ভাব আপনার ভেতরে সবসময় থাকে। আপনি কি সারাক্ষণ দুঃখী হয়ে থাকেন কিনা? স্যাডনেস বা আপনি সবসময় ভীত হয়ে থাকেন কিনা? আপনি কি সবসময় রাগান্বিত হয়ে থাকেন কিনা? বা আপনি সবসময় বিস্মিত থাকেন কিনা? এটার গ্রহণযোগ্যতা সবসময় যখন প্রেজেন্টেশন দেবেন, তখন কিন্তু আপনার এই প্রত্যেকটারই ব্যবহার কিন্তু আপনি করবেন। যখন কোনো খারাপ জিনিসের উদাহরণ দেবেন, তখন হয়তো আপনি আপনার ফেসিয়াল এক্সপ্রেশন টা রাগান্বিত করবেন। যখন কোনো দুঃখের আ স মানে আপনার প্রেজেন্টেশন এর ভেতরে যখন কোনো স্যাড স্টোরি চলে আসবে, তখন কিন্তু আপনি দুঃখিত এক্সপ্রেশন দেবেন। আপনি যখন কোনো প্রেজেন্টেশন এ যখন কোনো আপনার ভয়ের কথা চলে আসবে, তখন আপনি ভীতু ফেস করবেন। আব আপনি যখন কোনো বিরক্তিকর কোনো গল্প বলবেন, তখন আপনার ভেতরে সেই বিরক্তির ভাবটা আপনি নেবেন। এই যে মুখের বিভিন্ন ভাব, এটাকে আমরা বলছি ফেসিয়াল এক্সপ্রেশনস। এরপরে আছে জেস্চার। জেস্চার মানে হচ্ছে আপনার হাতের ব্যবহার। হাতের ব্যবহার। আমরা এখন হ্যান্ডশেক করি। হ্যান্ডশেকের বিভিন্ন আ পজিটিভ বা নেগেটিভ বিষয় আছে হ্যান্ডশেকের। সো আপনি আ হ্যান্ডশেক নিয়ে আপনার অনেকেই বলে যে হ্যান্ডশেকের উপর সফলতা অনেক নির্ভর করে হ্যান্ডশেকের উপর। একটা হ্যান্ডশেক দেখেই একজন নিয়োগকর্তা বলে দিতে পারেন যে আপনি কি কনফিডেন্ট নাকি আপনি নট কনফিডেন্ট। হ্যাঁ? একদম হ্যান্ডশেকের উপর বেস করে। আবার
আপনি বসছেন, এটাকে বলছে পোশ্চার। হাতগুলোকে বলছে জেস্চার, ফেইসকে বলছে ফেসিয়াল এক্সপ্রেশনস অ্যান্ড এটাকে বলছে পোশ্চার। দেখুন এই ভদ্রলোক মাঝের ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তাকে বলছে গুড পোশ্চার। মাঝের আ মহিলা বসে আছেন। তাকে বলছে গুড পোশ্চার। কিন্তু অনেকেই আছে আমরা কিন্তু এভাবেও বসি, এভাবেও বসি। এভাবেও দাঁড়াই, এভাবেও দাঁড়াই। তো আমরা যদি এভাবে দাঁড়াই, তাহলে আমাকে নিজেকে কারেক্ট করতে হবে এবং আমাকে এভাবে দাঁড়াতে হবে। দিস ইস কল্ড গুড পোশ্চার। আবার বডি ল্যাঙ্গুয়েজ এর ভেতরেও কিন্তু আছে। আপনি দাঁড়িয়ে কথা বলছেন, ইন্টারভিউ দিচ্ছেন বা আপনাকে কোন কোম্পানির জন্য আপনি প্রেজেন্টেশন রেডি করছেন। সো আপনি কি ক্লোজড কিনা? নাকি আপনি ওপেন? সো বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার মনে হয় আপনাদের অনেক রিসার্চ এর দরকার এবং নিজেকে আসলে মিলিয়ে নেয়া দরকার। এই রিসার্চ গুলো করে যেটি হবে শেখার চেয়েও সবচেয়ে বড় কথা হবে আপনি নিজেকে মূল্যায়ন করবেন যে আপনি আসলে কোথায় আছেন? আপনার কি পোস্চার এ কোন সমস্যা আছে কিনা? জেস্চার এ কোন সমস্যা আছে কিনা? ফেসিয়াল এক্সপ্রেশন এ কোন সমস্যা আছে কিনা? ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজ এ কোন সমস্যা বা ইমপ্রুভমেন্ট দরকার কিনা? ইমপ্রুভমেন্ট অত্যন্ত পাওয়ারফুল একটা ওয়ার্ড ইতিবাচক মানুষদের জন্য। ইতিবাচক মানুষরা সবসময় আ ইমপ্রুভমেন্ট কে ভালোবাসেন। ইমপ্রুভমেন্ট শব্দটাকে তারা ভালোবাসেন। যেমন এখন COVID-19 এ কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। যেমন আমরা আর আগের মতো হ্যান্ডশেক করি না। এখন বিভিন্নভাবে মানুষরা কিন্তু হ্যান্ডশেকের পরিবর্তে অল্টারনেটিভ বের করছেন হ্যান্ডশেকের পরিবর্তে। কেউ এভাবে করে হ্যান্ডশেক করেন, কেউ এভাবে করে হ্যান্ডশেক করেন। কেউ ইশারায়, আমি এরকমও দেখেছি ইশারায় হ্যান্ডশেক করতে বা ইশারায় কোলাকুলি করতেও আমি দেখেছি। দূর থেকেই ইশারায় করছে। সো দিস ইস অল অ্যাবাউট কমিউনিকেশন এবং কমিউনিকেশন ইমপ্রুভ করা যায়, কমিউনিকেশন শেখা যায় যদি আপনি ইমপ্রুভমেন্ট ওয়ার্ডটাকে ভালোবাসেন। ২য় স্তম্ভ নিয়ে কথা বলি লিডারশিপ, নেতৃত্ব। নেতৃত্ব আমাদের বলা হয় যে আমাদের এখানে অনেক ধরনের মিসকনসেপশন আছে। তার মধ্যে একটি মিসকনসেপশন হচ্ছে যে অধিকাংশ মানুষ মনে করে যে আমি মনে হয় পজিশন পেলেই লিডার হব। অথবা একটা টাইটেল যুক্ত হলেই মনে হয় আমি লিডার হয়ে গেলাম। অথবা অনেকে মনে করি লিডারশিপ তো একটা স্ট্যাটাস। এই স্ট্যাটাস না পেলে মানুষ আমাকে মানবে কেন? আসলে পজিশন বা টাইটেল বা স্ট্যাটাসের সাথে কিন্তু আসলে লিডারশিপের কোনো সংযোগ নেই। লিডারশিপ মানেই হলো যেটি একটি দায়িত্ব, যেটি মানুষই আপনাকে দিয়ে থাকেন। আর এই দায়িত্বটা আপনাকে দেয়া হয় আপনার কর্মক্ষমতা বা কর্মদক্ষতা দেখে। আপনি যদি কর্মদক্ষ না হন বা আপনার ভেতরে যদি আ মানে দায়িত্ব দায়িত্ববান আ যেই শব্দটি এটি যদি আপনার ভেতরে পরিলক্ষিত না হয়, তাহলে কিন্তু এই নেতৃত্ব দেবার সম্মানটি আপনাকে মানুষ দেবে না। সেজন্য লিডারশিপ ইস নট এ পজিশন, ইস নট আ টাইটেল or is not a status. It is a responsibility and ability and an honor. যেমন জন কুইন্সি অ্যাডামস ৬ষ্ঠ রাষ্ট্রপতি আ আ মার্কিন রাষ্ট্রের। তিনি বলেছিলেন যে, "ইফ ইউর অ্যাকশনস ইন্সপায়ার আদারস টু ড্রিম মোর" আপনার কথা শুনে বা আপনার কাজ দেখে যদি মানুষ আরো বেশি স্বপ্ন দেখতে পারে, লার্ন মোর আরো বেশি শিখতে পারে, ডু মোর আরো বেশি কাজ করতে পারে এবং বিকাম মোর আরো কিছু ভালো কিছু হতে পারে, তাহলেই ইউ আর আ লিডার। সো আরেকটি মিসকনসেপশন আছে যে লিডারশিপ আমরা মনে করি যে বয়সের সাথে লিডারশিপের সম্পর্ক আছে। আসলে যেটি সম্পূর্ণ ভুল। বয়সের সাথে লিডারশিপের কোনো সম্পর্ক নেই। এমনও হতে পারে যে তরুণ বয়সে আপনি নেতৃত্বের দায়িত্ব পেয়ে যেতে পারেন। ওই যে আপনার কর্মদক্ষতা, আপনার কর্মক্ষমতা, মানুষের সাথে সুন্দর ব্যবহার, আচার-আচরণ, ইতিবাচক মনোভাব এটার উপর ভিত্তি করে কিন্তু আপনার উপরে দায়িত্ব অর্পণ করা হয় বা আপনি নিজের অজান্তেই আপনি কখন নেতৃত্বের আসনে বসে যাবেন আপনি তা অনেক সময় আমরা দেখেছি অনেক লিডার জানছেও না যে তিনি নেতৃত্বের আসনে বসে আছেন। তাকে মনেই করে দিয়ে দেয়া হচ্ছে যে, "ইউ আর আওয়ার লিডার।" তখন তিনি আবার বলছেন, "না, না আমি তো তোমাদের সঙ্গেই। আমি তো তোমাদেরই লোক। আমি কেন লিডার? উই অল আর লিডার।" সো এরকম মনোভাব আসলে আপনাকে নেতৃত্বের আসনে বসিয়ে দেয়। বয়সের জন্য নয়।
সাধারণত বয়সের জন্য যারা নেতৃত্বের আসনে বসেন তারা অধিকাংশ, যদিও আমি এটার সঙ্গে পুরোপুরি একমত না, বাট আমার কাছে মনে হয় যে এটা অনেকটা বস আর লিডার রিলেটেড। অর্গানাইজেশনে আপনি প্রমোশন পেতে উচ্চ আসনে চলে যেতে পারেন। কিন্তু আপনি উচ্চ আসনে গিয়েছেন, কিন্তু আপনি আসলে সঠিক নেতৃত্ব দেবার যোগ্যতা অর্জন করেছেন কিনা সেখানে হয়তো সন্দেহ বা ডাউট আছে। সো নেতৃত্বের বেশ কিছু গুণাগুণ আছে। যেমন তাকে আমি আ নেতৃত্বের আসনে বসাবো। আমি যখন দেখব যে তিনি স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখাতে পারেন এবং তিনি সাহসী। স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখাতে পারেন এবং সেই স্বপ্নের পেছনে ছুটবার জন্য যে সাহস দরকার, এই সাহসটি তার আছে। আমি কিন্তু তখন তাকে মনে করে নেব, ইয়েস, হি ইস মাই লিডার। বিকজ তিনি যেমন নিজে স্বপ্ন দেখেছেন, তিনি আমাকে স্বপ্ন দেখিয়েছেন। এবং আমার আগে তিনি গিয়েছেন। আমাকে বলেননি, "যাও, তোমাকে তো স্বপ্ন দেখালাম। এবার তুমি যাও।" ব্যাপারটা এরকম নয়। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি আ একজন গুড কমিউনিকেটর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি কমিউনিকেশন এ যে ৪র্থ পিলারের কথা বলেছিলাম, অ্যাক্টিভ লিসেনিং। তিনি একজন ভালো শ্রোতা। তিনিই নেতা, যিনি একজন ভালো শ্রোতা। তিনিই নেতা, যিনি একজন ভালো শ্রোতা। আ ৪র্থ, আ ৩য়, ৩য় মাফ করবেন। ৩য় যেই গুণ, সেটি হচ্ছে একজন নেতৃত্বের আসনে যিনি বসে আছেন, তিনি আসলে তার আত্মমূল্যায়ন করতে পারেন। তার আরো কোন জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট দরকার, উন্নতি দরকার। এটি একজন দক্ষ নেতৃত্বের আসনে যিনি বসে আছেন, তিনি খুব ভালো জানেন। এজন্য বলা হয় যে তিনি একজন যিনি নেতৃত্বের আসনে বসে আছেন, তিনি আসলে সেলফ অ্যাওয়ার। তিনি নিজের ভুলগুলো বুঝতে পারেন এবং নিজের ভুলগুলো আ বুঝে সেই অনুযায়ী তিনি শেখার চেষ্টা করেন। যেহেতু তিনি ভালো শ্রোতা। সেজন্য আমার খুব পছন্দের একটি কোটেশন আছে, সেটি হচ্ছে, "লিডার্স আর লার্নার।" লিডার্স আর লার্নার্স। ৪র্থ যেটি, সেটি হচ্ছে মোটিভেটর। তিনি যেমন নিজেকে মোটিভেট করতে পারেন, অনুপ্রেরণা দিতে পারেন নিজেকে। সকালবেলা ঘুম থেকে উঠবার অনুপ্রেরণা তার থাকে। তিনি জানেন যে আমাকে সকালবেলা কেন ঘুম থেকে উঠতে হবে। কারণ তিনি যেহেতু একটা স্বপ্ন দেখেছেন এবং স্বপ্ন দেখিয়েছেন এবং তিনি সাহস আছে তার যাবার, সেজন্য তিনি নিজেকে মোটিভেট করতে পারেন সবসময়। পাশাপাশি তিনি আরো ১০ জনকে অনুপ্রেরণা দিতে পারেন। ৫ম, আ সেটি হচ্ছে যে তিনি কৌতূহলী। তিনি কিউরিয়াস এবং তিনি মানুষকে ইনভলভ করতে পারেন। যেহেতু তিনি কৌতূহলী এবং তিনি সাহসী, তিনি মানুষকেও ইনভলভ করতে পারেন একটি কাজের জন্য বা ওই যে স্বপ্নকে দেখাবার জন্য তিনি মানুষকে ইনভলভ করতে পারেন। ৬ষ্ঠ, তিনি একজন ডিসিশন মেকার। তিনি সিদ্ধান্ত গ্রহণকারী। সকলের কাছ থেকে শুনছেন, সকলের মতামত জানছেন। জানবার পর এই ক্ষমতা তার আছে যে তিনি ১০ টা থেকে ১ টা পিক করার ক্ষমতাটা, যেটি তিনি বারবার অনুশীলন করতে পরামর্শদাতাদের সাথে কথা বলে তিনি কিন্তু সিদ্ধান্ত নেন। ১০ টাকে ৫ এ নিয়ে আসেন, ৫ কে ৩ এ নিয়ে আসেন, ৩ থেকে ২ এ নিয়ে আসেন। ফাইনালি ১ তিনি আ নির্ধারণ করেন। সর্বোপরি আ ৬ষ্ঠ, ৭ম পিলার, তার চরিত্র, মানে সৎ চরিত্রের অধিকারী একজন নেতৃত্বের আসনে বসার তিনি। চরিত্রই আসলে একজন লিডারের মানে বিশ্বাস স্থাপনে সর্বোচ্চ সহযোগিতা করে। বিশ্বাস যদি না থাকে, লিডারশিপ থাকে না। ৩য় যে স্তম্ভ, সেটি হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি। মানে অ্যাডাপ্টিবিলিটিকে যদি আমি সংক্ষেপে বলতে চাই, তাহলে বলব যে পরিবেশের সাথে মানিয়ে নেবার যে ক্ষমতা, তাকেই আমরা বলছি অ্যাডাপ্টিবিলিটি বা ফ্লেক্সিবিলিটি বা রেজিলিয়েন্ট। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে বা অ্যাডাপ্টিবিলিটি মানে হচ্ছে, আ প্ল্যান করলেন যে সকালবেলা সূর্য উঠবে, তারপর আপনি কাজে বেরিয়ে যাবেন। হঠাৎ করে আপনি ঘুম থেকে জেগে দেখলেন সূর্য তো ওঠেইনি, বরং মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন আপনি আপনার সেই গুরুত্বপূর্ণ কাজটিকে করবার জন্য কি আপনি পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছেন বা মানিয়ে নিতে পারবেন? নাকি আপনি হাল ছেড়ে দেবেন? নাহ,
আমি তো আসলে পরিকল্পনা করছিলাম যে সূর্য উঠলে তারপর যাব। কিন্তু সূর্য তো উঠলোই না, বরং মুষলধারে বৃষ্টি হচ্ছে। অতএব প্ল্যান ক্যানসেল। নাকি আপনি অল্টারনেটিভ খুঁজবেন, সলিউশন বের করবেন। তাহলে কি করা যায়? তাহলে কি ফোনেই সেরে ফেলবো কাজটা? নাকি আমি প্রেজেন্টেশনটা রেকর্ড করে পাঠিয়ে দেব? কারণ যেহেতু আমি আরো কয়েকটা জায়গায় ফোন করে দেখলাম যে পুরো ঢাকা শহর ফ্লাডেড বা বন্যায় ভেসে গেছে। সো আমি কি অল্টারনেটিভ করতে পারি? পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, ফ্লেক্সিবল। কারণ এরপরে তিনি যদি প্রশ্ন করেন, "কই আপনি তো আসলেন না। আমি তো ওয়েট করছিলাম।" আপনি যেন অজুহাত দিতে না হয়। আপনি কিন্তু তাকে ফোন করে বলতে পারেন যে, "আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার এলাকা পানিতে ডুবে গেছে। বাট আমি একটি বিষয়ে যে বিষয়ে আমরা কথা বলব তার আমার যে মূল্যায়ন সেটি আমি রেকর্ড করে আপনাকে পাঠিয়ে দিয়েছি। পাশাপাশি আমি আপনাকে একটা ফাইলও পাঠিয়েছি প্রেজেন্টেশন, আমার প্রেজেন্টেশন এবং পাশাপাশি আমার প্রপোজালটাও আপনাকে দিয়েছি। আপনি যদি কাইন্ডলি আমাকে একটু দেখে ফিডব্যাক দেন, তাহলে নেক্সট কোনো একটি ভালো দিনে আপনার সুবিধা অনুযায়ী আমি আপনার সাথে এসে আবার মিটিং করব।" তাহলে কমিউনিকেশন এ আপনি দেখেন অ্যাডাপ্টেবিলিটি তেও কমিউনিকেশন যুক্ত হয়ে গেল। অ্যাডাপ্টেবল মানুষের অনেক সাহায্য চারিদিক থেকে আসে। কারণ অ্যাডাপ্টেবিলিটি আপনাকে সাহায্য করে যেকোনো চ্যালেঞ্জকে ভালোভাবে মোকাবেলা করার। আপনি যদি অ্যাডাপ্টেবল হন বা আপনি যদি ফ্লেক্সিবল হন, তাহলে আপনি পরিবর্তনশীল আ আ জায়গায় আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন। আর এটি আপনাকে আপনার ভেতরে যদি এই অ্যাডাপ্টেবিলিটি মানে যেকোনো পরিবর্তনকে নিজেকে মানিয়ে নেবার ক্ষমতা যদি থাকে, তাহলে আপনার কাছে চ্যালেঞ্জ বলে কিছু থাকবে না আপনার ডিকশনারিতে। There is no word like challenge in your personal dictionary. আপ আপনার মানে দক্ষ নেতৃত্ব দেবার ক্ষমতাগুলো আপনার বৃদ্ধি পাবে। কারণ একজন লিডার তো কিউরিয়াস, একজন লিডার তো কৌতূহলী। মানুষকে ইনভলভ করতে পারে। একজন লিডার সাহসী। তো আপনি যেহেতু অ্যাডাপ্টেবল, পরিবেশের সঙ্গে মানিয়ে নেন, তো আপনি আ ইউ ক্যান বি আ গুড লিডার। আর 3rd, আপনি সবসময় রিলেভেন্ট থাকবেন। রিলেভেন্ট মানে হচ্ছে যে সব সময়ের জন্য আপনি তরুণ থাকবেন। এই যে তারুণ্য বোধ আপনি সবসময় ফিল করবেন। কখনো আপনার কাছে মনে হবে না যে, "না, এই সময়টি আসলে আমার না। আমি শেষ। আমার তো বয়স হয়ে গেছে।" এই ভাবনাটাই আপনার ভেতরে কখনো আসবে না। যেমন এই করোনার মধ্যে আমরা অনেক লিডারদের দেখেছি। তারা ব্যবসাকে অন্যভাবে অন্য মোড়ে আ নিয়ে গেছেন। হয়তো ১ম দিকে অনেক মানুষের আ আ ক্রোধের শিকার হয়েছেন। অনেক মানুষ তাকে ভুল বুঝেছেন। কিন্তু আল্টিমেটলি তিনি তার ব্যবসাকে ধ্বংস হতে দেননি। অথবা তার কোনো কর্মীর চাকরি হারাতে তিনি দেননি। তিনি হয়তো পরিবেশের সাথে মানিয়ে নেবার চেষ্টা করছেন। আবার আমরা এমন অনেক লিডারকে দেখেছি, এই করোনা COVID-19 আসার সাথে সাথেই তারা হয়তো মনে করেছে আর হলো না ব্যবসা। অতএব সবাইকে ছাঁটাই করে দিল। যে আমি তো আর কোম্পানি চালাতে পারব না। অতএব তোমরা সবাই বাসায় চলে যাও। আমি আর পারছি না। আমি কোম্পানি বন্ধ করে দিলাম। সো আমরা ২ ধরনেরই দেখতে পারি। ১ম জন যিনি অ্যাডাপ্টেবল তিনি কোম্পানিকে নতুনভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আর যিনি অ্যাডাপ্টেবল না তিনি কিন্তু ঘাবড়ে গিয়ে কোম্পানি বন্ধ করে দিয়েছেন। সো অ্যাডাপ্টেবল মানুষ সবসময় রিলেভেন্ট থাকে এবং চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারে এবং নেতৃত্বকে আরো বেশি চ্যালেঞ্জিং টাইমে স্ট্রং করতে পারে। অ্যাডাপ্টেবল মানুষ তার মোটিভেশনকে রিডিফাইন করতে পারে। যে সকালে উঠে মিটিং এ যাবার জন্য আপনার একটা মোটিভেশন ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন বৃষ্টি হচ্ছে। আপনি আপনার মোটিভেশনকে নতুনভাবে আ রিডিফাইন করলেন। যে আচ্ছা বৃষ্টির ভেতরে আমি জানি সবাই ঘরে বসে আছে। আমি যদি যাই তাহলে আমার জন্য এটি মোক্ষম সময়। কারণ আ যার সাথে কথা বলতে যাব তারও কোনো তাড়া থাকবে না। তিনিও বৃষ্টির কারণে হয়তো অফিসেই তাকে থাকতে হবে। আ অথবা তাকে বলতে পারি যে, আ আসুন আমরা একটু ফোনে কথা বলি। এই বৃষ্টির কারণে তিনি হয়তো অফিসে যেতে পারেননি। অতএব ফোনে তিনি হয়তো সময় দিতে পারবেন। এরকম রিডিফাইন করতে পারেন তিনি মোটিভেশনকে। আবার অ্যাডাপ্টেবল যিনি নন, তিনি তাকে তার উপর কোন কাজ অর্পণ করা হলে তিনি মনে করেন যে, ভাল লাগছে না করতে। কিন্তু যেহেতু বস বলেছে তাই করছি কাজটা। এই কথাটির কারণে আপনি কাজটি করবেন কিন্তু কাজটি সুন্দর হবে না। অ্যাডাপ্টেবল পারসন যিনি, তিনি আ কয়েকটি জিনিস করতে পারেন খুব ভালোভাবে। নাম্বার 1, তিনি যেকোনো প্রবলেমের
অল্টারনেটিভ সলিউশন খুঁজে বের করতে পারেন খুব সহজে। যিনি অ্যাডাপ্টেবল তিনি যেকোনো কঠিন সময়ে শান্ত থাকতে পারেন এবং আত্মবিশ্বাসী থাকতে পারেন। যিনি অ্যাডাপ্টেবল মানুষ তিনি সবসময় নতুন, নতুন দক্ষতা তার নিজের সাথে সংযুক্ত করেন এবং যিনি অ্যাডাপ্টেবল তিনি নিজের ভুলগুলোকে একসেপ্ট করে। একমাত্র অ্যাডাপ্টেবল মানুষই নিজের ভুলগুলোকে একসেপ্ট করেন। কারণ তিনি জানেন আমার এখন যে ভুলটি হয়েছে আমি 100% সিউর আমার নেক্সট টাইম সেই ভুলটি আর হবে না। কারণ তিনি নতুন দক্ষতা অর্জন করে ফেলবেন ততক্ষণ। সো আমরা চাই আমাদের সকলের ভেতরে যেন এই অ্যাডাপ্টেবল বা অ্যাডাপ্টিবিলিটি বা ফ্লেক্সিবিলিটি বা রেজিলিয়েন্ট যেন আমরা হই। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতার নাম হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি। চতুর্থ পিলার টিম ওয়ার্ক। মানুষকে মানুষের সাথে মিলে কাজ করতে হয়। আমি একা সব কাজ কোনদিনও করতে পারব না। আমার আ বিভিন্ন কাজকে যখন আমি ভাগ করব সেটা যদি ৭ টি টুকরা হয়, ৫ টি টুকরা হয়, তাহলে আমার একার পক্ষে ২৪ ঘন্টার ভেতরে সেই ৫ টি কাজ, ৫ টি ধাপ সম্পন্ন করা হয়তো সম্ভব নয়। সেজন্য এই কাজটাকে আরো সুন্দর করার জন্য, কাজটিকে আরো সহজ করবার জন্য আমরা মানুষের সাথে মিলে কাজ করি। কিন্তু আমি যদি মানুষের সাথে সদালাপি না হই, আমার যদি আচরণ ভালো না থাকে, আমি যদি আ মানুষকে কাজ বুঝিয়ে দিতে না পারি, আমি যদি মানুষের কাছ থেকে কাজ বুঝে নিতে না পারি, তাহলে কিন্তু আমার দলগতভাবে কাজ করা কখনোই হয়ে উঠবে না। সেজন্য ৪র্থ পিলার হিসেবে টিম ওয়ার্ক বলা হয়। যার ফুল ফর্ম যদি টিমের ফুল ফর্ম আপনারা সবাই জানেন। তারপরও আমি এখানে লিখে রেখেছি। টি তে টুগেদার, ই তে এভরিওয়ান, এ তে অ্যাচিভস এবং এম তে মোর। টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। টিম ওয়ার্ক। আপনারা দেখতে পাচ্ছেন এই টিম ওয়ার্কটি এখানেই কিন্তু হচ্ছে। ৩ জন মানুষ একইভাবে একই ফ্লোতে টিম ওয়ার্কটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। তো সবচেয়ে সহজ যেই শব্দে বলা যায় গেটিং ওয়ার্ক ডান উইথ এভরিওয়ান থ্রু দি ইউজ অফ দি রাইট ইমোশন। একজন মানুষ আপনার কাছে এসে বলল যে, "ভাইয়া আমার মাথা ব্যথা করছে প্রচুর। আমি কি বাসায় একটু আর্লি যেতে পারি আজকে?" আপনার কাছে হয়তো কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার একাধারে আপনাকে চিন্তা করতে হবে যে, এই মানুষটিকে যদি আমি আজকে আটকে রাখি, তাহলে এর ভেতরে এক ধরনের ইমোশনাল মানে বার্স্ট হবে। তার কাছ থেকে আমি ভালো আউটপুট পাবো না। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে, "দেখো আজকে তুমি ২ ঘন্টার আর্লি চলে যাচ্ছ। বাট তোমাকে এই মাসের মধ্যে কিন্তু এই ২ ঘন্টা বুঝিয়ে দিতে হবে। কারণ যেহেতু সিস্টেম আদারওয়াইজ তোমাকে লেট করে দিবে বা আর্লি লিভ দিয়ে দিবে। এটা তোমার পারফরম্যান্স এ হ্যাম্পার করতে পারে। তুমি আজকে চলে যাও। কিন্তু তুমি প্রতিদিন আ এটাকে পুষিয়ে দিও। আর আজকের এটা আমি হ্যান্ডেল করছি বা আমি দেখি আরেকজনকে অ্যাসাইন করা যায় কিনা।" তো এইভাবে করে কিন্তু আপনি টিমটাকে বাঁচিয়ে দিলেন। আপনি রুড হতে পারতেন। না সিস্টেম ফলো করতে হবে তোমাকে। ইউ ক্যানট গো আর্লি যাও। নাপা খেয়ে কাজে বসে যাও। তাহলে কিন্তু তিনি কাজ করতেন, কিন্তু তিনি টিমকে আর ভালোবাসতে পারলেন না। আপনার নেতৃত্বকে তিনি আর বিশ্বাস করতে পারলেন না। কারণ আপনি তার খারাপ সময়ে আপনি তার পাশে নেই। হ্যাঁ, যদি এটি বারবার হতে থাকে, আপনাকেও কিন্তু তাকে ডেকে বলতে হবে যে, "দেখো, তোমার এই মাথা ব্যাথাটা প্রতিদিন হচ্ছে এবং গত ৪ সপ্তাহে তুমি প্রায় ৮ বার মাথা ব্যাথা বলে চলে গেলে। আমি তোমাকে পরামর্শ দেব তুমি একজন ভালো স্পেশালিস্টের কাছে যাও। তার পরামর্শ নাও। আদারওয়াইজ এটি তোমার স্বাস্থ্যগত প্রবলেমও হতে পারে। আবার কর্মক্ষেত্রেও তোমার পারফরম্যান্স এটা এফেক্ট করছে। তো আপনার মানে আলোচনায় সবকিছু দেখেন এখানেও কমিউনিকেশন চলে আসলো। টিম ওয়ার্ক। এখন টিম ওয়ার্ক এর ৬ টি গুণ আছে। যেমন একটি হচ্ছে যে কমিটমেন্ট টু টিম সাকসেস। আপনি যদি দক্ষভাবে টিমে কাজ করতে চান, আপনি যদি একজন দক্ষ টিম মেম্বার হতে চান, তাহলে আপনাকে টিমের সফলতার প্রতি কমিটমেন্ট থাকতে হবে। এটা হচ্ছে আপনার জন্য নাম্বার 1। টিমের সফলতা, আপনার দলের সফলতার জন্য আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। যে আমার নিজেরটা পরে, আগে দলকে বাঁচাতে হবে। একজন ক্রিকেটার তিনি তার নিজের সেঞ্চুরির ওপর যতটা না আ মানে কমিটেড, তিনি কিন্তু দলের জয়ের উপর সবচেয়ে বেশি কমিটেড। আমরা এমনও অনেক খেলোয়াড়কে দেখেছি, দল হেরে যাচ্ছে কিন্তু তার সেঞ্চুরি হতেও ৭ রান দরকার। বল আছে ১৫ টা। তার সেঞ্চুরি করবার জন্য কিন্তু তিনি অনেক বলকে মিস করে দিলেন। উইকেটও আছে অনেক। এবং আমি এমন খেলাও দেখেছি যে শুধু নিজের সেঞ্চুরিটি করবার জন্য দলের ভালো পজিশনেও সে নিজেকে দলকে হারিয়ে দিল। ফাইনালি তার সেঞ্চুরিও হলো না, দলও জিতল না।
টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেল। সো এই জন্য দলের সাকসেসের উপরে কমিটমেন্ট থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যেকেই প্রত্যেকটির জন্য রেসপন্সিবল বা দায়ভার তাদের নিতে হবে। তার মানে আমি ভালো কাজ করেছি, টিম খারাপ কাজ করেছে, কোনো মূল্য নেই। আমাকেও ভালো কাজ করতে হবে, টিমের দায়িত্ব আমাকে নিতে হবে। কোনো একজন যদি পিছে পড়ে যায় তাকে আমার টেনে তুলতে হবে। এটা আমার দায়িত্ব। আদারওয়াইজ তো আমার দল জিতবে না। তৃতীয়ত তাকে অবশ্যই গুড কমিউনিকেটর হতে হবে। এবং আপনারা ইতিমধ্যে জানেন গুড কমিউনিকেটর কাকে বলে। চতুর্থ, গিভিং এবং অ্যাকসেপ্ট ফিডব্যাক। মন্তব্য বা মতামত যেমন দিতে হবে, তেমনি মতামত গ্রহণ করতে হবে। আর যদি গ্রহণ করতে না পারি, টিম টিকবে না। এবং প্রত্যেকেই এভরিওয়ান নোজ হু উইল ডু হোয়াট। প্রত্যেকেই জানবে কার কি কাজ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভরিওয়ান নোজ হু উইল ডু হোয়াট। আর সর্বশেষ সেটি হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা। আমি কি কাজ করছি এবং কত দূর আমি এগিয়ে নিয়ে গেছি কাজটাকে, এটি যদি আমার টিম লিডার বা আমার অন্যান্য সদস্যরা না জানে, তাহলে আমি যদি লুকিয়ে রাখি যে না আমি দিন শেষে বলবো বা প্রজেক্টের শেষে বলবো, তাহলে কিন্তু আমি স্বচ্ছতা বজায় রাখতে পারলাম না। তো সেজন্য অ্যাকাউন্টেবিলিটিকে বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চম পিলার যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানেও কমিউনিকেশন আছে। সেটাকে বলে প্রবলেম সলভিং এবং ডিসিশন মেকিং। এখন এখানে আর প্রশ্ন আসতে পারে যে প্রবলেম সলভ কি আমি একা করতে পারবো? ডিসিশন মেকিং কি আমি একা করতে পারবো? বন্ধুরা, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং আপনি কখনোই একা করতে পারবেন না। একা কি করতে পারবেন? একা করতে পারবেন শুধু কমপ্লেইন করতে পারবেন। অথবা যেকোনো সমস্যাকে হয়তো আপনি একা চিহ্নিত করতে পারবেন। কিন্তু এটাকে সলভ করবার জন্য সিদ্ধান্ত নিতে হলে আপনাকে অবশ্যই আপনার সহকর্মীদের সাথে মিলে নিতে হবে। তার মানে নট কমপ্লেইন বাট অলসো টেক অ্যাকশন। When something goes wrong, you can either complain or take action. আর এই টেক অ্যাকশন মানেই হচ্ছে প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং। কি সেটা? যেমন আপনার সামনে একটি প্রবলেম চলে আসে। আপনি দেখলেন একটি প্রবলেম চলে আসছে। প্রবলেম কি? COVID-19। ইটস আ ভেরি, ভেরি বিগ প্রবলেম। গ্লোবাল প্রবলেম চলে আসছে। এখন কি করবেন? আপনাকে প্রবলেমের কজটি খুঁজে বের করতে হবে। কারণটা কি প্রবলেমের? আমরা অনেক সময় এটাকে ইংরেজিতে একটি শব্দ আছে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। বিটিং অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে যে প্রবলেমের কাছাকাছি না এসে চারপাশ দিয়ে ঘোরা। এটাকে বলে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। তো আপনি যদি সবাইকে নিয়ে বসেন যে আসো কজ গুলো বের করি। তাহলে আপনি কজ খুঁজে বের করলেন যে চায়না থেকে COVID-19 টি এসেছে এবং আমরা যেহেতু আ প্রোডাকশন এ যাই আমাদের এটা প্রোডাকশন হবে না। তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে প্রবলেমটা আপনি বুঝে গেলেন। COVID-19 ইস দ্য প্রবলেম। আর এটার জন্য কি সমস্যা হতে পারে? সমস্যা হতে পারে আপনার বায়াররা আসতে পারে না। শিপমেন্ট বন্ধ হয়ে যাবে। আপনার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। তাহলে কি, কি আইডিয়া বের করতে পারি আমরা? আইডিয়া গুলোর মধ্যে একটা হতে পারে যে ওকে, আমরা প্রোডাকশন আ সীমিত আকারে ওপেন রাখবো। আ শারীরিক দূরত্ব, আ স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রোডাকশন এ যাবো। আমরা বায়ারের কাছে বিক্রি করবার জন্য আমরা আ তাদেরকে অ্যাপ্রোচ করব। আর এট দ্য সেইম টাইম লোকাল মার্কেটেও বিক্রি করা যায় কিনা ফর দ্য সারভাইভাল অফ দি কোম্পানি আমরা লোকাল মার্কেটেও বিক্রি করা যায় কিনা। এরকম বেশ কিছু আইডিয়া আমরা জেনারেট করতে পারি। তারপর ৩য় স্টেজে আইডিয়া গুলো পাবার পর সেটাকে আইডেন্টিফাই করা, চিহ্নিত করা এবং কোনটি আগে কোনটি পরে নির্ধারণ করা, প্রায়োরিটাইজিং এবং সিলেক্টিং দি অল্টারনেটিভস করবার পর তারপরে এটি আমরা ইমপ্লিমেন্টেশন এ যাব। ইমপ্লিমেন্টেশন এ গিয়ে আবার ফলো আপ করব ঠিকমতো হচ্ছে কিনা। তার মানে ইটস নট আ ওয়ার্ক অফ এলোন। এটা একার পক্ষে সম্ভব না। আমরা অধিকাংশ ক্ষেত্রে যেকোনো প্রবলেম একা সলভ করতে যাই, একাই ডিসিশন মেক করতে যাই। বাট তখনই হয়ে যায় ভুল। এইজন্য বলা হয় ডিসিশন মেকিং ইস ভেরি কমপ্লেক্স। এট দ্য সেইম টাইম ডিসিশন মেকিং ইস ভেরি, ভেরি ইজি। কমপ্লেক্স কখন? যখন আপনি টিমের বাইরে ডিসিশন মেক করতে যাচ্ছেন, প্রবলেম সলভ করতে, তখন কমপ্লেক্স। আর সহজ কখন? ইজি কখন? যখন আপনি টিমের সাথে মিলে প্রবলেমকে সলভ করতে যাচ্ছেন বা ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন।
ষষ্ঠ পিলার ক্রিটিক্যাল থিংকিং। ক্রিটিক্যাল থিংকিং মানে হচ্ছে গভীরে গিয়ে চিন্তা করা, গভীরে গিয়ে চিন্তা করা। ক্রিটিক্যালি আমরা অনেক সময় এটাকে নেগেটিভ মনে করি। বাট আসলে কিন্তু এটা নেগেটিভ না। এটা পজিটিভ, এটা পজিটিভ। আপনি গভীরে চিন্তা করছেন। কেউ আপনাকে এসে বলল যে, আ "জানো নভেম্বরে তো স্কুল খুলে দিবে।" আপনি গভীরে গিয়ে চিন্তা করে বললেন, "আচ্ছা ঠিক আছে আমি কয়েকজনকে ফোন করি।" এই এরকম কোন সিদ্ধান্ত হয়েছে কিনা যে ডিসেম্বরে স্কুল কলেজ খুলে দিবে কোভিড এর পর? আ কয়েকজন বন্ধু-বান্ধব তার বন্ধু-বান্ধব সরকারি পর্যায়ে কাজ করতে পারে। তাদেরকে জিজ্ঞেস করলেন, "আচ্ছা এরকম কিছু হবে?" আপনি এবার Google এ একটু সার্চ করে দেখলেন যে আসলেই কবে খুলছে। আপনি আ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখলেন এ ধরনের কোন সিদ্ধান্ত আছে কিনা। বা আপনি পপুলার কিছু নিউজ চ্যানেলে গিয়ে আপনি খোঁজ করলেন বা কিছু সাংবাদিকদের জিজ্ঞেস করলেন। সেটা LinkedIn এ হতে পারে, Facebook এ হতে পারে বা সরাসরি ফোনের মাধ্যমে জিজ্ঞেস এরকম কোন সিদ্ধান্ত আছে? আপনি ফাইনালি জানলেন যে না, যেটি আমি শুনেছি বা যেটি Facebook এ দেখলাম এটি আসলে ফেক। এটি সঠিক নয়। আপনি কিন্তু উত্তরটি পেয়ে গেলেন। কিন্তু আপনি যদি গভীরে চিন্তা না করে আপনি যদি ওটাকেই আবার শেয়ার করে দিতেন Facebook এ, তাহলে কিন্তু কিছু মানুষ আপনাকে ধরে নিত যে না, লোকটি আসলে ক্রিটিক্যাল থিংকার না। তো সেজন্য ক্রিটিক্যাল থিংকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার বর্তমান এই প্রযুক্তি নির্ভর সমাজে আপনার কাছে অনেক ইনফরমেশন আসবে। মেসেজে আসলো যে এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি জানতে পারবেন যে সফট স্কিলস কাকে বলে, কত প্রকার ও কি, কি। আমি এরকম একটি লিঙ্ক পেয়েছিলাম। আমি সঙ্গে সঙ্গে সেই লিঙ্কটিকে ক্লিক না করে সেই লিঙ্কটি সেই লিঙ্কটিতে দেখলাম যে নামটা কি? তো সেখানে একটি নাম পেলাম। আমি সেই নামটি দিয়ে Google এ সার্চ করলাম। সঙ্গে সঙ্গে Google আমাকে বলল যে এটি একটি স্প্যাম এবং Facebook এ মেসেঞ্জার এর মাধ্যমে এটি ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার ইমেইল বা Facebook এর আ ডেটা গুলো তারা পেয়ে যাচ্ছে এবং এটা হ্যাক করে দিচ্ছে আপনার ইমেইল বা Facebook কে। আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমার আরো ১০ জন বন্ধু-বান্ধবকে আমি জানিয়ে দিলাম যে এরকম লিঙ্ক পেলে কেউ আপনারা যাবেন না। কারণ এই যে আমি Facebook থেকে এরকম বেশ কয়েকটা আর্টিকেল পেয়েছি। তো আ আবার যারা যাচাই করে তারা কিন্তু শুধু একটা জায়গার তথ্যের উপর নির্ভরশীল নয়। তারা কিন্তু বেশ কিছু জায়গা থেকে আসলে তথ্য সংগ্রহ করতে তারপরে তারা একটা সিদ্ধান্ত নেয়। সো ক্রিটিক্যাল থিংকার যদি আপনি না অনুশীলন করেন তাহলে আপনি সবসময়ের জন্য কিন্তু এক ধরনের রিস্কে থেকে যাচ্ছেন। যেহেতু আমরা প্রযুক্তির উপর খুব বেশি নির্ভরশীল। আর সেজন্য প্রযুক্তি মানে ক্রিটিক্যাল থিংকিং টাকে অনুশীলন করবার জন্য এই 5W1H মডেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে ৪ টা W এবং ১ টা H এর ব্যবহার। কে? এটা দ্বারা বেনিফিটেড হচ্ছে কে? এটা কাকে মানে কি হচ্ছে এটা দিয়ে? বা এর ভেতরে কি আছে? বা কোথায়? এটার আসলে ডেস্টিনেশন কোথায়? বা কোথায় হবে? বা কখন হবে? কারা করছে? কারা আছে এদের সাথে? বা কিভাবে করছে এটা? এই বিষয়গুলো আসলে যতক্ষণ পর্যন্ত না যেমন ব্যবসা করতে যাই আমরা, আমরা ব্যবসা করতে চাই। আমার কাছে ভাল লাগলো আমি ব্যবসা শুরু করে দিলাম। কিন্তু আমি যদি কি, কেন, কারা, কোথায়, কিভাবে করব এটা যদি আমি না আ জানি, আমি যদি মানুষের সাথে এই বিষয়ে আলোচনা না করি, তাহলে কিন্তু আমার এই ব্যবসাটা কিন্তু সবসময় এক ধরনের রিস্কের ভেতরে থেকে যাবে। সো এইজন্য আমাদের সবাইকে ক্রিটিক্যাল থিংকিং টাকে প্র্যাকটিস করতে হয়। ৭ম পিলার ক্রিয়েটিভিটি বা ইমাজিনেশন। ক্রিয়েটিভিটি মানে হচ্ছে একই কাজ আপনি একটু অন্যভাবে করলেন এবছর। গত বছর আপনি একইভাবে করেছেন কাজটি। বাট এবার একটু অন্যভাবে করলেন। আপনি যখনই এবার অন্যভাবে করবেন, এবারের রেজাল্টটা আপনার একটু বেটার আসবে। সেজন্য আলবার্ট আইনস্টাইন একটা কথা বলেছিল যে, "তুমি ভিন্ন ভিন্ন ফলাফল চাও, কিন্তু কাজটি করছো একইভাবে। তাহলে তো সামঞ্জস্য হলো না। ভিন্ন ভিন্ন ফলাফলের জন্য তোমাকে ভিন্ন ভিন্ন উপায়ে কাজ করতে হবে। আর এই ভিন্ন ভিন্ন উপায়ে কাজ করবার দক্ষতাটাকেই বলা হয় ক্রিয়েটিভিটি।" এখন অনেকে মনে করে যে আমি তো ক্রিয়েটিভ না, আমি তো ক্রিয়েটিভ পারসন না। আমাকে তো সৃষ্টিকর্তা ক্রিয়েটিভ হিসেবে বানায়নি। আমি তো অমুক ভাইয়ের মতো ক্রিয়েটিভ না। আমি তো অমুক আপুর মতো ক্রিয়েটিভ না। আমি তো বসের মতো ক্রিয়েটিভ না। বন্ধুরা, সৃষ্টিকর্তা কাউকে ক্রিয়েটিভ বা নট ক্রিয়েটিভ বা নন ক্রিয়েটিভ হিসেবে কিন্তু আসলে
পৃথিবীতে প্রেরণ করেননি বা পৃথিবীতে পাঠাননি। ক্রিয়েটিভিটির জন্য আপনাকে প্রচুর এক্সারসাইজ করতে হয়, মেন্টাল এক্সারসাইজ করতে হয়। যেমন এখানে অনেক গেমস আছে। নিজেকে চ্যালেঞ্জ করুন সেই গেমস গুলো দিয়ে। যেমন এখানে 30 সার্কেল এক্সারসাইজ আছে। আপনারা এরকম বৃত্তর পর বৃত্ত আঁকুন এবং সেই বৃত্তকে একটা ছবিতে রূপদান করুন। দেখুন এই বৃত্তটাকে চোখ বানিয়ে ফেলেছে। এই বৃত্তটাকে সূর্য বানিয়েছে। এই বৃত্তটাকে ফুটবল বানিয়েছে। দিস ইস আ গেম, প্র্যাকটিস গেম। হ্যাঁ? দিস ইস অ্যান এক্সারসাইজ যেটি আপনার ব্রেইন অ্যাক্টিভিটি কে বাড়াবে। আমরা বলি আ যে দেখুন এখানে ৯ টা ডট আছে। ৯ টা কালো ডট আছে। যদি আপনাকে বলা হয় ৪ টি স্ট্রেইট লাইন দিয়ে এই ৯ টা ডটকে আ কানেক্ট করুন তো অনেকে হয়তো এই ডটের ভেতরেই আ থাকবে। কিন্তু দেখুন একজন এই ডটটাকে নিয়ে গেছে। দেখেন এই ডটটাকে ১ নাম্বার ডটটাকে এখানে নিয়ে আসলো। ২ নাম্বার ডটটাকে এইখান থেকে স্ট্রেচ করে বাইরে নিয়ে চলে গেছে। তারপর এই ২ টাকে মিলিয়েছে। লাস্ট 4th লাইনটা দিয়ে বাকি ৩ টাকে কানেক্ট করেছে। তার মানে দেখুন এই যে থিংকিং আউট অফ দ্য বক্স, মুভিং আউট অফ দ্য বক্স, দিস ইস কল্ড ইউর ক্রিয়েটিভিটি। মানে সিম্পল কাজ বাট আপনি কমপ্লেক্স করলেন না। অন্যভাবে সহজভাবে করে ফেললেন। বাট এটা করবার জন্য আপনাকে অনেক অনেকে গান শোনে, অনেকে মেডিটেশন করে, অনেকে প্রেয়ার করে। আ অনেকে আ ভালো টক শো, লিডারদের কথা অবজার্ভ করে, শুনে। তারা লিডারদের কাজগুলো দেখে, মুভি দেখে। তারা যারা ক্রিয়েটিভ মানুষ তাদের সান্নিধ্য চায়। তারা তাদের পাশাপাশি আ বসার সুযোগ খোঁজার চেষ্টা করে। তারা তাদের সাথে আলোচনা করার চেষ্টা করে। ক্রিয়েটিভ মানুষের সাথে কথা বললে আপনার ভেতরে তার গুণাগুণগুলো আস্তে আস্তে ইনজেক্ট হতে থাকে। এজন্য আ বলা হয় যে আরেকটি কোটেশন আমার খুব পছন্দ যে, আপনি সেই রুমে থাকবেন না, যেই রুমে আপনি একাই সেরা। আপনাকে সেরাদের মাঝে থাকতে হবে। তো দিস ইস ক্রিয়েটিভিটি। ৮ নাম্বার বা 8 পিলার হচ্ছে নেগোসিয়েশন। বাট ইটস নট আ ওয়ার। নেগোসিয়েশন শব্দটা আমাদের মাথায় চলে আসলে আমরা মনে করি যুদ্ধে যাচ্ছি। যুদ্ধে যাবার মতো এক ধরনের মানসিকতা আমাদের তৈরি হয়। বাট নেগোসিয়েশন মানে যুদ্ধ নয়। নেগোসিয়েশন মানে আপনি একজনের সাথে আলাপ আলোচনায় বসলেন। তাকে একটি প্রপোজাল দিলেন। তিনি হাসিমুখে প্রপোজাল গ্রহণ করে আপনাকে পাল্টা প্রপোজাল দিল। এবং আলোচনার ভিত্তিতে আপনারা দুজনে মিলে এগ্রি করলেন। সো ইটস নট আ ওয়ার। এটা একটা আলোচনা। নেগোসিয়েশন মানে আলোচনা। আপনি ইন্টারভিউতে গিয়ে আলোচনা করছেন। ভয়ের কিছু নেই। আপনি আলোচনা করছেন। আপনি যদি আপনার নিজের সম্বন্ধে জানেন, আপনি কি পারেন, আপনি কি জানেন, এই বিষয়গুলোকে ক্লিয়ার করে এবং প্রমাণাদি সার্টিফিকেট, এক্সপেরিয়েন্স লেটার, টেস্টিমোনিয়াল নিয়ে আপনি যদি ইন্টারভিউ রুমে বসেন, তাহলে তো এটি একটি আলোচনা। ইটস নট এ ইন্টারভিউ, এটা একটা আলোচনা। যার মাধ্যমে আপনি আপনাকে চেনাবেন নিয়োগকর্তার কাছে। সো ইটস আ নেগোসিয়েশন। বাট আমরা এটাকে মনে করি, মা যুদ্ধে যাচ্ছি, দোয়া করো। ব্যাপারটি আসলে কোনোভাবেই সেরকম নয়। নেগোসিয়েশন মানে হচ্ছে আপনি উইন-উইন চিন্তা করছেন। আপনার মনের কথাও আপনি জানেন, তার মনের কথাও আপনি জানেন যে তাকে আপনি কি দেবেন। কারণ এখানে মানে ৫ টি লেটারের একটা শব্দ আছে। WIIFM, হোয়াটস ইন ইট ফর মি, হোয়াটস ইন ইট ফর মি। যেমন দেখুন এই ভদ্রলোকের সাথে হাত মিলাচ্ছে সে তার মানে এগ্রিড, বিজনেস ডিল ডান। তার মানে কি? তিনি যা চাচ্ছেন উনি আগে থেকেই রেডি করে এখানে নিয়ে এসে উপস্থাপন করেছেন। দুজনের মধ্যে আলোচনা হয়েছে এবং তারা দুজনেই এগ্রিড করেছেন যে হ্যাঁ, একসাথে কাজ করবেন। তার মানে ইনি যেই ভদ্রলোক নেগোসিয়েশন এ গিয়েছেন, তিনি মন দিয়ে শুনেছেন, চোখ দিয়ে শুনেছেন, হৃদয় দিয়ে শুনেছেন। ইন্টারাপ্ট করেননি, বাধা দেননি। কোয়েশ্চেন করেছেন ক্লারিফাই করার জন্য যে, "স্যার আপনি একটু আরেকবার ক্লিয়ার করে বলবেন? আমি আসলে এই বিষয়টি বুঝিনি।" ক্লারিফাই করবার জন্য। ক্লারিফিকেশন এর জন্য প্রশ্ন। অ্যাটাক করবার জন্য। আপনি এটা নিয়ে কি বললেন? সামারাইজ করা। তাহলে স্যার আ আমরা যে বিষয়ে আলোচনা করলাম বিষয়টা কি আসলে এরকম যে আপনি চাচ্ছেন যে আমি আপনাকে 10% দিলে তাহলে আপনি আপনার লোকবল এখানে আ আ নিয়োগ করবেন। সামারাইজ করলেন বাট নট ব্লেমিং। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনাকে 10% ই দিতে হবে? না দিলে আপনি লোক দিবেন না? ইটস নট ব্লেমিং। আপনি সামারাইজ করছেন। আপনি টেস্ট করবেন কমিটমেন্ট, আপনি টকিং টু মাচ না। তাহলে আপনি কি টেস্ট কমিটমেন্ট মানে হচ্ছে তাহলে 10% দিলে আপনি লোক নিয়োগ করবেন তো, না?
টেস্ট করবার জন্য যে তিনি কি আবার ইয়েস বলে কিনা। হ্যাঁ, অবশ্যই করব। নট টকিং টু মাচ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে 10% দিলে আপনাকে আপনি করবেন, নাহলে আপনি করবেন না। কারণ তাহলে এত বড় করা দরকার নেই। জাস্ট সিম্পল ওই জিনিসটাকেই আবার তাকে বলে দেওয়া। যে তাহলে 10% দিলে আপনি আ মানে আমরা একসাথে কাজ করতে পারব। বিষয়টি এরকম হতে পারে। সিকিং অ্যান্ড গিভিং ইনফরমেশন যেমন আপনি তার কাছ থেকে তথ্য নেবেন, তেমনি আবার তাকে তথ্য দিবেন। বাট অবশ্যই তাকে বলার সুযোগটা দিতে হবে। these আর দ্য ওয়েস যেটি আমরা দক্ষভাবে উইন-উইন বাট মাথায় রাখতে হবে উইন-উইন। আপনি একা জেতবার জন্য আলোচনায় গেলে সেই আলোচনা কোনদিনও ফলপ্রসূ হবে না। আপনাকে জিততে হবে, তাকেও জেতাতে হবে। নিয়োগকর্তা যদি আপনাকে নিতে চান, আপনাকেও ছাড় দিতে হবে, তিনিও আপনাকে ছাড় দিবেন। কিন্তু আপনি যদি নিয়োগকর্তাকে বলেন যে, "না আমাকে ৳২০,০০০ না দিলে আমি তো করব না কাজ।" তাহলে মনে রাখবেন যে এই নেটওয়ার্ককে আপনি হারিয়ে ফেলবেন। আপনি অন্যভাবে বলতে পারেন যে, "আসলে আমি যেহেতু আমার আ জীবন চালাবার জন্য কিছু অর্থের প্রয়োজন। পাশাপাশি যেন আমি একটু সেভ করতে পারি সে ধরনের অর্থ প্রয়োজন। সেজন্য ৳20,000 হলে আমার জন্য খুব উপকার হয়। বাট তারপরেও আমি আপনাদের ম্যানেজমেন্ট স্ট্রাকচার আমি জানতে চাই বা আপনাদের পেরোল বা সেলারি স্ট্রাকচার জানলে আমি হয়তো আ নিজেকে আরেকটু সময় দিতে পারবো বিষয়টি নিয়ে ভাববার জন্য। সো পজিটিভ ওয়েতে কমিউনিকেশন দেখেন এখানেও চলে আসে। শুনছেন, শোনাচ্ছেন। প্রোঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ আমাদের ৯ম পিলার প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ মানে হচ্ছে যে আপনি হুকুমের জন্য অপেক্ষায় রত না। যে হুকুম করার পর আপনি কাজ করবেন। ব্যাপারটা আসলে আপনার জন্য সেরকম নয়। তার মানে হচ্ছে যে আপনি হুকুমের জন্য নয়, বরং আপনি ফিউচার বুঝে আপনি নিজেই কাজ বানিয়ে কাজ করেন। ফিউচার বুঝে। এখন অনেক মানুষ আছে, তার মধ্যে কিছু মানুষকে বলা হয় প্রোঅ্যাক্টিভ, যিনি নিজের ফিউচারের উপর বিবেচনা করে কাজ করেন। যে আচ্ছা আগে চাকরি পাই তারপরে এটা শিখবনে। আচ্ছা আগে তো এমবিএ পাস করি বা বিবিএ পাস করি তারপরে এগুলি শিখবনে। এগুলি শেখার অনেক সময় আছে। এরা প্রোঅ্যাক্টিভ না, এরা হচ্ছে রিঅ্যাক্টিভ। এখন তো অনেক একাডেমিক সাবজেক্টের চাপ। এখন আমি কিভাবে আ সফট স্কিলস শিখব? বা এখন আমি কিভাবে proactiveness প্র্যাকটিস করব? বা আমি এখন পার্ট টাইম জব করব কিভাবে? সেটা কিন্তু আসলে রিঅ্যাক্টিভ হয়ে গেল। রিঅ্যাক্টিভ আর প্রোঅ্যাক্টিভ এর মধ্যে পার্থক্য হলো যে রিঅ্যাক্টিভ মানুষ সবসময় প্রবলেম আসার পর উদ্যোগী হয় প্রবলেম সলভ করার। আর প্রোঅ্যাক্টিভ মানুষ প্রবলেম আসার আগেই প্রিভেনশন নিয়ে নেয়। রিঅ্যাক্টিভ মানুষ সবসময় সিচুয়েশন কে ব্লেম করে। করোনার কারণে হেরে গেলাম। বা করোনার কারণে পড়তে পারিনি বা ইন্টারনেটের কারণে আমি পরীক্ষা দিতে পারিনি। কিন্তু তিনি আগে থেকে ঠিক করে রাখেননি যে ইন্টারনেট না থাকতে পারে। সেজন্য মোবাইলে কিছু ডাটা ভরে রাখা। ল্যাপটপ নষ্ট হয়ে যেতে পারে, মোবাইলকে সচল করে রাখা। অথবা কোনো একজন বন্ধুর বাসায় চলে যাওয়া, যার ইন্টারনেট স্পিডও ভালো, ডিভাইসও আছে। সো প্লাস রিঅ্যাক্টিভ মানুষ সবকিছুই নেগেটিভলি দেখেন। এবং সবকিছু তার মতো হতে হবে এই মানসিকতায় থাকেন। whereas পজিটিভ মানুষ পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেন। প্রোঅ্যাক্টিভ মানুষ পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেন এবং সবকিছুই পজিটিভলি দেখার চেষ্টা করেন। রিঅ্যাক্টিভ মানুষ আ মানে ইঞ্জিনবিহীন নৌকার মতো যে বাতাস আর ঢেউয়ের সাথে চলে। আর প্রোঅ্যাক্টিভ মানুষ ইঞ্জিন চালিত বোটের মতো। বাতাস এবং ঢেউকে ভেদ করে সে সামনে নিয়ে যায়। এইজন্য রিঅ্যাক্টিভ মানুষের ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রোঅ্যাক্টিভ মানুষের ডুবে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তারপরেও তো কিছুটা তো ভাগ্যের উপরে রয়েই যায়। মনে রাখতে হবে কাজ করব আমি, ফলাফল দেবার মালিক সৃষ্টিকর্তা। 10th পিলার সেটি হচ্ছে গ্লোবাল অ্যাওয়ারনেস। গ্লোবাল অ্যাওয়ারনেস মানে হচ্ছে যে সচেতনতা। আপনি বাংলাদেশে আছেন, আপনার দেশের বাড়ি, গ্রামের বাড়ি বরিশাল। বাট আপনি কুমিল্লার মানুষকে চেনেন না, নোয়াখালীর মানুষকে চেনেন না। হ্যাঁ, মানুষজন যা ফেসবুকে আজে-বাজে কথা লিখে রাখে, সেগুলি শুনেই আপনি আপনার নিজের ধারণা। কিন্তু আপনি কখনো নোয়াখালীর মানুষ, ফেনীর মানুষ, চিটাগংয়ের মানুষ, সিলেটের মানুষ, গোপালগঞ্জের মানুষ, এই মানুষের সঙ্গে আপনি কখনো সশরীরে আলাপও করেননি, কখনো সশরীরে সেই জায়গাগুলোতে যানওনি। অতএব আপনি কিন্তু আসলে গ্লোবালি অ্যাওয়ার বা লোকালি অ্যাওয়ার মানুষ না। আবার আমি অনেককে দেখেছি ছাত্র অবস্থায় পয়সা জমিয়ে
টাকা জমিয়ে এসে অনেক দেশে ভিসা লাগে না যাবার জন্য। অন অ্যারাইভাল ভিসা বলে। তারা কিন্তু দেশের বাইরে গিয়ে তারা আ বিভিন্ন কালচার দেখবার চেষ্টা করেছে। বাংলাদেশে আমি অনেককে দেখেছি কিছু কিছুদিন পর ট্যুরে যায়। পার্বত্য চট্টগ্রামে যাচ্ছে পাহাড়ি মানুষদের চিনবার জন্য। বিভিন্ন সারা বাংলাদেশ ঘুরছে কালচার দেখবার জন্য। এবং ইন্টারভিউতে যখন বলা হয় যে, "আপনি বাংলাদেশ ঘুরেছেন?" "হ্যাঁ, আমি বাংলাদেশের অধিকাংশ জেলাতে আমি গিয়েছি বা আমি ৯ টা ডিভিশনেই গিয়েছি। আমি খুলনায় গিয়েছি, সিলেটে গিয়েছি, যশোরে গিয়েছি, ময়মনসিংহে গিয়েছি, বরিশালে গিয়েছি, ঢাকাতে তো আমি আছি, আমি চট্টগ্রামে গিয়েছি।" তো এই যে আমি রংপুরে গিয়েছি, তার মানে কি এমপ্লয়ার বা নিয়োগকর্তা বা ব্যবসায়ীদের জন্য যে ইনভেস্টর তারা মনে করে যে না, হি ইস আ ভেরি গুড লোকালি অ্যাওয়ার পারসন বা প্রফেশনাল। বা যদি বলে যে হ্যাঁ, আমি ৪ টা দেশে গিয়েছি। আমি ভারতে গিয়েছি, আমি নেপালে গিয়েছি, আমি শ্রীলঙ্কায় গিয়েছি। আমি মালয়েশিয়া গিয়েছি, আমি চায়না গিয়েছি, আমি থাইল্যান্ড গিয়েছি। সো এটা এড করে ভ্যালু। এটা ভ্যালু এড করে। কিন্তু আমরা অনেক সময় মনে করি যে আগে চাকরি পাই, তারপরে ১ম মাসের বেতন পাই, তারপরে কয়েক মাস টাকা জমাই, তারপরে আমি যাব। হ্যাঁ? সো আমাদেরকে এই গ্লোবাল অ্যাওয়ারনেস কিন্তু একটা মেজর স্কিলস এই সময়ের জন্য। 11th ১১তম পিলার হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে আপনি অন্যের আবেগকে বুঝতে পারেন কিনা, আপনার আবেগকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন কিনা। দিস ইস ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনি যদি অন্যের আবেগকে বুঝতে না পারেন, নিজের আবেগকে ধরে না রাখতে পারেন, তাহলে তো আপনার জন্য দরজাগুলো, সুযোগগুলো আসবে না। আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। আপনি ঝগড়া থামাতে পারবেন না। আপনি ঝগড়া বাঁধানো থেকে বিরত থাকতে পারবেন না। যদি আপনি অন্যের আবেগ না বোঝেন, নিজের আবেগকে যেমন আমি একটি উদাহরণ দিয়েছিলাম যে একজন এসে আপনাকে বলল আমার মাথা ব্যথা করছে। আপনাকে ফিল করতে হবে যে আসলেই মাইগ্রেনের ব্যথা কি কতটা খারাপ। আবার এটাও বুঝতে হবে যে সিস্টেম অনুযায়ী তো তাকে আমি আর্লি দিতে পারি না। কিন্তু আমার হাতে আবার একটি আবেগ আছে। যে আমি বাস্তবতাকে একটু বাইরে রেখে আমি বললাম, "ঠিক আছে আপনি যান।" আবার বাস্তবতাকেও নিয়ে আসলাম যে, "কিন্তু এই ২ ঘন্টা কিন্তু আপনি বা মাসের বাকি দিনগুলোতে পুষিয়ে দেবেন। ১৫ মিনিট ২০ মিনিট করে ওভারটাইম করে আপনি এই ২ ঘন্টাকে ম্যানেজ করে নেবেন।" সো দিস ইস কল্ড দি ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে অন্যের আবেগকে বোঝা এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। ৪ টা এস দিয়ে ইমোশনাল ইন্টেলিজেন্স কে আমরা বোঝাতে পারি। যেমন সেলফ অ্যাওয়ারনেস। আমি যদি নিজের আবেগকে বুঝতে হলে তো আমার নিজের অক্ষমতা বুঝতে হবে। যে আমি আ রেগে যাই। অতএব আমার বুঝতে হবে যে কোন সময় আমি রেগে যাই। তাহলে আমি চট করে ওখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। আমি একজনকে চিনতাম তিনি বলতেন যে, "আমি যখনই দেখতাম যে পরিবেশ উত্তপ্ত হয়ে যাচ্ছে, আমি সবার কাছ থেকে অনুমতি নিয়ে আমি রুম থেকে বেরিয়ে যেতাম। রুম থেকে বেরিয়ে আমি একটু আ হেডফোন লাগিয়ে কিছুক্ষণ হেঁটে আবার আমি সেখানে যেতাম। ততক্ষণে আমার মন শান্ত হয়ে যেত।" আবার আমি আরেকজনকে দেখেছি যে এরকম উত্তপ্ত পরিবেশে বেরিয়ে গিয়ে তিনি মসজিদে গিয়ে ২ রাকাত নফল নামাজ পড়ে তারপরে আবার সেই পরিবেশে যেতেন। তার মন শান্ত হয়ে যেত। তার মানে এই যে আগে নিজের সম্বন্ধে জানা যে কোন সময় বিরক্তি বোধটা আসে এবং সেই অনুযায়ী কাজ করা যেটাকে বলছি এই ২ টা এস দিয়ে সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট। আমি রেগে যাই কোন সময় সেটাকে যদি বুঝতে পারি তাহলে আমি সেটার উপরে মেজার নিতে পারবো। যেটাকে সেলফ ম্যানেজমেন্ট বলছি। আর পরবর্তী যে ২ টি এস সেটি হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল ম্যানেজমেন্ট। আমি যদি মানুষ সম্বন্ধে না জানি তাহলে কিন্তু আমি এগোতে পারব না। আরেকজনের ইমোশন আমি বুঝতে পারব না। অতএব আমার মানুষের সম্বন্ধে জানতে হবে, মানুষের সম্বন্ধে বুঝতে হবে বা সেজন্য মানুষের কাছাকাছি যেয়ে আমাকে সম্পর্ক উন্নয়ন করতে হবে। আমাকে বরিশালের বন্ধু বানাতে হবে, নোয়াখালীর বন্ধু বানাতে হবে, ফেনীর বন্ধু বানাতে হবে, চট্টগ্রামের বন্ধু বানাতে হবে, আমাকে সিলেটের বন্ধু বানাতে হবে, ময়মনসিংহের বন্ধু বানাতে হবে, রংপুরের বন্ধু বানাতে হবে। যেন আমি সোশ্যালি অ্যাওয়ার হই। আমাকে ইন্ডাস্ট্রি লিডারদের সাথে কথা বলতে হবে। ইন্ডাস্ট্রি লিডারদের সান্নিধ্যে আসতে হবে। তার মানে ১ম ২ টা এস হচ্ছে সেলফ আর পরের ২ টা এস হচ্ছে সোশ্যাল। নিজের এবং বাইরের। সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট দিয়ে আপনি নিজের আবেগ সম্বন্ধে নিয়ন্ত্রণে কাজ করবেন। আর এই ২ টা এস দিয়ে সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল ম্যানেজমেন্ট দিয়ে আপনি অন্যের আবেগকে বুঝবার চেষ্টা করবেন। তাহলেই আপনার ইমোশনাল আমি আশা করব আপনারা সবাই ইমোশনাল ইন্টেলিজেন্স যেহেতু অন্যতম একটি গুরুত্বপূর্ণ পিলার
এই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আপনারা আরো রিসার্চ করবেন, গবেষণা করবেন এবং অনুশীলন করবেন। সেলফ মোটিভেশন, লাস্ট পিলার, সেলফ মোটিভেশন, যেটি মানে হচ্ছে যে আপনি নিজেকে নিজে অনুপ্রাণিত করতে পারছেন কিনা। নিজেকে নিজে অনুপ্রাণিত করতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। আপনি কাজ করছেন, যেটা আমি অ্যাডাপ্টেবিলিটির কথায় বলেছিলাম যে নিজেকে রিডিফাইন করা। সূর্য উঠ উঠবে, আপনি ঘর থেকে বের হবেন। সূর্য উঠলো না, বৃষ্টি হলো। আপনি কি ঘর থেকে বের হবেন না? নাকি নিজের মোটিভেশনকে রিডিফাইন করবেন? দ্যাটস ওয়াই বলা হয় যে অনেকে আমাকে একজন বলেছিল যে, "আমি মোটিভেশন পাই না। কারণ আমার কাজে কেউ শাবাশি দেয় না।" তা আমি তাকে বলেছিলাম যে, "ওকে, নিজের হাতটা বাঁকা করে নিজেকেই শাবাশি দেন না। যে থ্যাংক ইউ বা গ্রেট জব রিপন। গ্রেট গ্রেট জব তাহসিন।" সো এই যে সেলফ মোটিভেশন is the last and final pillars, one of the important pillars of soft skills, that is self motivation. সো এই সেলফ মোটিভেট করবার জন্য কি করতে হয়? ছোট থেকে শুরু করেন, সহজ থেকে শুরু করেন, কঠিন থেকে শুরু করবার দরকার না। আপনার লেখালেখি করার শখ। রবীন্দ্রনাথ ঠাকুর, আমি শুনেছি, এটা সত্য কিনা আমি এখনো যাচাই করিনি, বাট তারপরেও বলি, জল পড়ে পাতা নড়ে, এই ছোট্ট দুলান দিয়ে ২ লাইন দিয়ে উনি শুরু করেছিলেন, যতটুকু আমি শুনেছি। সো জল পড়ে পাতা নড়ে। এরপর থেকে আমরা কত হাজার কবিতা, সাহিত্যকর্ম আমরা কিন্তু তার কাছ থেকে। স্টার্ট সিম্পল। ভালো মানুষের সঙ্গে চলাচল করুন। ভালো মানুষের সাথে চলাচল করুন। যারা ক্রিয়েটিভ মানুষ তাদের সাথে চলাচল করুন। গুড কোম্পানি হাতে রাখেন। কিপ লার্নিং, রেগুলার লার্ন করুন। প্রতিদিন একটি করে ব্লগ পড়ুন, একটি করে আর্টিকেল পড়ুন। ১ মাসে ২ টি বই শেষ করুন। দেখবেন নিজেকে মোটিভেটেড আপনি করতে পারবেন। সি দ্য গুড ইন ব্যাড। প্রতিটা খারাপের পেছনে তো ভালো লুকিয়ে আছে। অতএব সি দ্য গুড ইন ব্যাড। আ স্টপ থিংকিং টু মাচ। স্টপ থিংকিং টু, অনেকে এত বেশি চিন্তা করে যে প্যারালাইসিস হয়ে যায়। এই বলে যে এক্সেসিভ অ্যানালাইসিস ইকুয়ালস টু প্যারালাইসিস। সো স্টপ থিংকিং টু মাচ। নো ইয়োরসেলফ, নিজেকে জানুন। যেটা সক্রেটিস আজ থেকে মানে ২৫০০ বছর আগে বলে গেছে, নো থাই সেলফ। সো এই নো ইয়োরসেলফ ইজ ভেরি ইম্পোর্টেন্ট। নিজের প্রগ্রেস কে মেজার করুন। যে কমিউনিকেশনে আমার দুর্বলতা আছে, আমি ইংরেজিতে কথা বলতে পারি না, ইংরেজিতে মনের ভাব প্রকাশ করতে পারি না, তাহলে আপনি আস্তে করে আপনার ওয়ার্ড স্টক বাড়ান। একেকটা নতুন শব্দ আপনার ডায়েরিতে লিখুন এবং তার অর্থ জানুন। তারপর সেগুলোকে ধীরে ব্যবহার করুন। তারপর প্রচুর ইংরেজি খবর শুনুন, ইংরেজি খবর পড়ুন, ইংরেজিতে কথা বলবার চেষ্টা করুন এবং উম পরিমাপ করুন। আজকে কি কমপ্লিটলি একটা প্যারাগ্রাফ নিজেই বলতে পেরেছেন বা লিখতে পেরেছেন ২ লাইন, কালকে ৩ লাইন বাড়ান। পরের দিন ৫ লাইন, তারপর ১ পৃষ্ঠা হয়ে যাবে কোন না কোন সময়। মানুষকে সহযোগিতা করুন। হেল্প আদার্স, দে উইল হেল্প ইউ। ইফ ইউ ডোন্ট হেল্প আদার্স, ইউ ইউ ওন্ট বি এবল টু গেট হেল্প ফ্রম আদার্স। সো মানুষকে হেল্প করলে মানুষও আপনাকে হেল্প করবে। মানুষকে সাহায্য করার মাধ্যমেই মানুষের কাছ থেকে আপনি সাহায্য পাবেন। এই ছিল ১২ টি স্তম্ভ সফট স্কিলস এর, যেটি আমি আপনাদের সবার সামনে বলেছি। সর্বশেষ বোনাস যেটি, যেটিকে বলা হয় মাদার অফ সফট স্কিলস। কমিউনিকেশন যেমন হার্ট অফ অল 11 বা অল সফট স্কিলস, সেইম ভাবে আমরা এটাকে বলতে পারি যে ইথিক্স হচ্ছে আমাদের জীবনের, সেটা হার্ড স্কিলস হোক বা সফট স্কিলস হোক, আমার জীবনের প্রধান স্তম্ভ হচ্ছে আমার ইথিক্স, আমার মোরাল, আমার ভ্যালুস। সো এই ইথিক্স মানে হচ্ছে যে কোনটা ভালো কোনটা খারাপ এটা আমাকে তো বুঝতে হবে, এটা আমাকে জানতে হবে। একজন এসে বলল যে আ ১০,০০,০০০ টাকা দিব, এই ফাইলটা গায়েব করে দেন। তা আপনি মনে করলেন যে ১০,০০,০০০ টাকা, ওহ মাই গড! ১০,০০,০০০ টাকা তো আমি সহজে পাবো না। আপনি ফাইলটি গায়েব করে দিলেন। কি হতে পারে? ১০,০০,০০০ টাকা দিয়ে আপনি হয়তো একটা জমি কিনলেন, বাড়ি কিনলেন, ফ্ল্যাট কিনলেন। এরপরে একদিন ফাঁস হয়ে গেল। সব সরকার নিয়ে গেল। চরিত্রও গেল, সম্পদও গেল। সো এইজন্য বলা হয় শর্টকাট
is not the way. লং কাট অর রাফ কাট সহজ পথ বলে কিছু নেই। সরল পথ বলে কিছু নেই। পথ বিভিন্ন রকম হবে। কখনো উঁচু, কখনো নিচু, কখনো বাঁকা, কখনো সোজা। আমাদের হৃদয়ে মানে হার্ট বিট যেমন একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, একবার উপরে উঠছে, একবার নিচে নামছে। হার্টও বলে বেশি, বেশি করে আমাকে নাচাও। আমার হার্ট বিট বাড়াও। তুমি যখন কাজ করবে, আপনি যখন দৌড়াবেন, তখন আপনার হার্ট বিট বেড়ে যায়। বসে থাকেন, হার্ট বিট কমে যায়। তো বলে যে বেশি, বেশি করে অ্যাক্টিভিটি করো। যাতে করে তোমার হার্ট বিট সচল থাকে। সো ইথিক্সটাও হচ্ছে কাইন্ড অফ দ্যাট। আপনাকে মানে কঠিন পথকে মেনে নিতে হবে। বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। সো দ্যাট ইজ দি ইথিক্স, যেটা চরিত্রের সঙ্গে নির্ভরশীল। তো আপনি দেখতে পাচ্ছেন গুড অ্যান্ড ইভিল কোনটাকে আপনি বেছে নেবেন। এটা লোভনীয় হবে আপনার কাছে, কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। এটা দীর্ঘস্থায়ী হবে এবং লোভনীয় ১ম মনে হবে না। কঠিন মনে হবে। সো এইজন্যে আমরা কঠিনকে ভয় পাই, তাই আমরা ইভিল কে গ্রহণ করি এবং আমরা একসময় গর্তে পড়ে যাই। সো দিস ইজ কল্ড দি ইথিক্স। তো এখন প্রশ্ন হচ্ছে যে সফট স্কিলস কে ইমপ্রুভ করব কিভাবে? ফিডব্যাক গ্রহণ করুন। রেগুলারলি নতুন মানুষের সঙ্গে কথা বলুন। নতুন মানুষের। চেনা মানুষ তো আছেই। নতুন মানুষের সাথে কথা বলুন। দলে হয়ে কাজ করুন। ইতিবাচক সম্পর্ক গড়ে তুলুন। কঠিনকে একসেপ্ট করুন। কমফোর্ট জোন, বিছানা সবার ভাল লাগে। কিন্তু বিছানায় শুয়ে থাকলে কোন প্রোগ্রেস হবে না। লাইফের কোন পরিবর্তন আসবে না। সো কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। প্রতিদিন কিছু না কিছু নতুন শিখুন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে রাখুন। রিঅ্যাক্ট করবেন না। অবজার্ভ করুন অন্যকে। অন্যরা কিভাবে কাজ করছে? কঠিন সময়কে অন্যরা কিভাবে মোকাবেলা করছে? ফেস দ্য প্রবলেম। প্রবলেম থেকে দূরে সরে থাকবার দরকার নেই। ফেস করতে হবে। প্রবলেমকে ফেস করলেই সেই প্রবলেমের পেছনে লুকিয়ে থাকা সফলতা আপনার সামনে আসবে। লিডারশিপ রোল গ্রহণ করুন। যেকোনো জায়গায় সবার আগে পৌঁছানো দিয়ে শুরু করুন। আর মোস্ট ইম্পোর্টেন্টলি সফট স্কিলস একমাত্র কাজের মাধ্যমে ডেভেলপ হয়। বই পড়ে শিখতে পারবেন। আমার এরকম লেকচার আরো অনেক লেকচার আছে। এই লেকচার গুলো শুনে আপনি শিখতে পারবেন। কিন্তু আপনার ভেতরে আসবে, আপনার আত্মস্থ হবে যখন আপনি কাজ করবেন। সো স্টার্ট ওয়ার্কিং হোয়াটএভার ইউ গেট। পার্ট টাইম জব, ফুল টাইম জব, ভলান্টারি জব, নো মানি জব, হোয়াটএভার যা করবেন। দ্যাট ইজ ইউর এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স উইল গিভ ইউ সফট স্কিলস। ভালো থাকবেন সবাই।